কালার ঠিক হয়ে যাবে 10 সেকেন্ডের মধ্যেই। একটু কথা বলুন। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু এ নিউ ক্লাস, নিউ লাইভ ক্লাস উইথ মি। আমার এই গ্রুপে অনেক দিন পর প্রথম লাইভ ক্লাস ত্রিকোণমিতির। সো চলো শুরু করা যাক। এই তো সবাই তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও ক্লাসটা, এবং শেয়ারও করে দিতে পারো, তো যাতে করে সবাই দেখতে পারে ক্লাসটা, এবং আমিও আমার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেই যারা আসলে আমার স্টুডেন্ট আছো। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আমরা একটু পর আর 1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। সবাই সবাইকে শেয়ার করে দাও। আচ্ছা, আশা করি এই ক্লাসটা হচ্ছে তোমরা আশা করি খুব ভালো লাগবে তোমাদের, হোপফুলি। কতটুকু পারবো জানি না, বাট হোপফুলি ক্লাসটা ভালো লাগবে তোমাদের। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই সবাইকে। ওকে, কি অবস্থা তোমাদের, কেমন আছো বলো তোমরা? হ্যাঁ ভাইয়া, আপনার ক্লাসে প্রথম। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। মোট কয়টা লেকচার নিব আমরা? হচ্ছে টোটাল 9 থেকে 10টা ক্লাস নিব হোপফুলি। এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট করে ফেলবো, পুরো একাডেমিক টু অ্যাডমিশন ফুললি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ইনশাল্লাহ শেয়ার করে দাও। আমরা আর 30 সেকেন্ডের মধ্যে হোপফুলি শুরু করে দিব। ওকে, সবাইকে একটু আমি দিয়ে দিচ্ছি, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, সো প্রথমত একটু লেট হয়ে গেল ভাইয়া, একটু এই যে লাইভের কাজকর্ম চালাতে একটু লেট হয়ে গেল। সো প্রতিদিন 9:30 ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, রবি মঙ্গল বৃহস্পতি ইনশাল্লাহ। মাত্র 9টা ক্লাসে তোমাদের হচ্ছে আমি একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত হোপফুলি কাভার করে দিব আমাদের ম্যাথের রাজা ট্রিগোনোমেট্রি ক্লাসটা। তুমি যদি গতকালকে যে কুয়েটে এক্সামটা হইলো আর কি এবছরের, সেটাও যদি দেখো, ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসছে। সো আমরা ইনশাআল্লাহ তোমাদের যারা এইচএসসি 26 আসো এবং 25-এর যারা আছো, যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা, তো তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসিতে তো অবশ্যই এখান থেকে একটা সিকিউ আসবেই, ঠিক আছে না পিচ্চিরা? সো চলো, আমার তো আর ইন্ট্রো দেওয়ার দরকার নাই, আমি হচ্ছে তারেক ভাই, তুমি তো জানোই আর কি। সো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাথ প্রথম পত্রের। তো এই চ্যাপ্টারটায় আমরা আসলে কিভাবে গো থ্রু করব, আগে প্রথমত সেইটা একটু জেনে নিই। চলো ভাইয়া, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আগে জানতে হবে সেই চ্যাপ্টারে আসলে আমাদের কি কি আছে বা কি কি পড়তে হবে। যেমন এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নমালাটা, টোটাল আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে 7টা প্রশ্নমালা, এবং প্রথম যে প্রশ্নমালাটা, সেই প্রশ্নমালাটাই হচ্ছে আমরা যে 9-10-এর যে বেসিকগুলো আছে, 8.1 এবং 8.2-তে যা শিখছো তোমরা আসলে আমাদের হায়ার ম্যাথে 9-10-এর, সেগুলোই আর কি আপডেটেড ভার্সন, সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। এরপরে আমরা হচ্ছে গিয়ে যেই সেকেন্ড ক্লাসটা, মানে আজকের ক্লাসে আমরা হচ্ছে 7.1-এর বেসিক ক্লাস, মানে বেসিক পড়াশোনাগুলো করব। ট্রিগোনোমেট্রির যে বেসিক পড়াশোনা সেইটা ইনশাল্লাহ করব। এরপরে আমাদের যে সেকেন্ড ক্লাসটা হবে, সেই সেকেন্ড ক্লাসটায় আমরা হচ্ছে গিয়ে সূত্র দেখব, এবং সূত্রগুলো কিভাবে আসলে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয় সেই টেকনিকগুলো আমি ইনশাল্লাহ তোমাদের শিখাই দিব। ছন্দের মাধ্যমে হোক, গল্পের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, তোমাদের ইনশাল্লাহ আমি শিখাই দিব।
তারপরে আমরা হচ্ছে গিয়ে থার্ড ক্লাস থেকে শুরু করব হচ্ছে প্রশ্নমালা ধরে ধরে আমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো কভার করে দেওয়ার। এবং ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ এই টোটাল 60 থেকে 70টার মতো ম্যাথ আমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারটাতে করে ফেলবো, এবং যেগুলো আসলে বোর্ড এবং অ্যাডমিশনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট সেগুলো ইনশাল্লাহ আমি তোমাদের করাই দিব। খুব লার্জ ক্লাস হবে না, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই হোপফুলি আমাদের শেষ হয়ে যাবে। এবং আজকের ক্লাসটা তো আরেকটু ছোট হবে। এবং আমার আজকে একটু ঠান্ডা লাগছে, তো এই মানে অসুস্থতার কারণে আমি বৃহস্পতিবার দিনও ক্লাস নিতে পারি নাই, সো এই জন্য আমাকে ক্ষমা করে দিও। সো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আর ক্লাস শুরু করার আগে রিকোয়েস্ট, তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, মেনশন করে দাও আমাদের, এবং ক্লাসটা পারলে শেয়ার করে দিও। সো চলো দেরি না করে আজকে আমাদের প্রথম যে ক্লাসটাই সেখানে আমরা 7.1 শুরু করব, ঠিক আছে? 7.1 স্টার্ট করব, এবং এই 7.1 এর যে বেসিক পড়াশোনাগুলো বা ফুল 7.1টাই আমরা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে ভাইয়ারা? তো চলো 7.1-এ আমাদের আসলে পড়তে হবে কি। বেসিক্যালি আমাদের যে জিনিসটা পড়তে হবে একটু আগে বললাম যে ভাইয়া 9-10 এর বেসিক। সো 9-10 এর বেসিকটা আমরা একটু চলো জানি। সো দেখো কোন আসলে কয় প্রকার আমরা সবাই জানি, 2 প্রকার, রেডিয়ান পদ্ধতি আর হচ্ছে ডিগ্রি পদ্ধতি বা ষাটমূলক পদ্ধতি, তাই না পোলাপান? সো আমরা এও জানি যে কার্তেশিয়ান আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় চতুর্ভাগ কয়টা? 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আমরা এটাও জানি যে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ হয়, অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ হয়, এবং চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ হয়। এগুলো আমরা জানি, এবং আমরা এও জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এবং আমাদের হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এইগুলো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না ভাইয়া, এগুলো বলা মানে তোমাদের অসম্মান করা, আমি চাই না তোমাদের অসম্মান করতে। সো আমরা প্রথমে যে টাইপটা একটু শিখবো, আমরা ওই বেসিকগুলো তো জানি, আমরা প্রথমে যে টাইপটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ভাইয়া যে যদি কখনো যদি কোনো ত্রিগোণমিতিক অনুপাত, আমরা তো জানি যে ত্রিগোণমিতিক অনুপাত 6টা, সাইন কস ট্যান, তারপরে কি ভাইয়া কোসেক কট এবং হচ্ছে সেক। সো এই যে 6টা ত্রিগোণমিতিক অনুপাত, কখনো যদি কোনো ত্রিগোণমিতিক অনুপাতকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, কখনো যদি কোনো ত্রিগোণমিতিক অনুপাতকে আমরা হচ্ছে গিয়ে এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, যে লেটস সে আমি সাইন দিয়ে এক্সাম্পলটা দিছি, যে সাইন 2n পাই প্লাস থিটা, এই ফরম্যাটে যদি কখনো প্রকাশ করতে পারি, আমি তার পরিবর্তে ডিরেক্ট লিখতে পারবো সাইন থিটা। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট বা প্রথম টাইপ এই 7.1-এর, যে কি ভাইয়া, কখনো যদি আমরা সাইন n পাই প্লাস থিটা এই ফরম্যাটে যদি কোনো একটা রাশি মানে কোনো একটা ত্রিগোণমিতিক অনুপাতকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমি তার পরিবর্তে ডিরেক্ট লিখতে পারবো সাইন থিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কেন দরকার, আমাদের তো ক্যালকুলেটারই আছে, আমি ক্যালকুলেটারেই তো সলভ করে ফেলতে পারবো। বাট দুঃখের বিষয় কি জানো ভাইয়া, অ্যাডমিশনে তো আর ক্যালকুলেটার থাকবে না, তাই না? যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তাদের কিন্তু ক্যালকুলেটার থাকবে না। ওই স্টেজগুলাই কিন্তু তোমাকে এরকম ভেঙে ভেঙে ক্যালকুলেটগুলো করতে হবে, কারণ তুমি কিন্তু সব কোণের ত্রিগোণমিতিক অনুপাতের মান জানো না। তুমি জানো কত ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কয়েকটা ভ্যালুই তো তুমি নিশ্চয়ই জানো, এর বেশি তো জানো না। তো তার জন্য হচ্ছে ভাইয়া আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে গিয়ে টাইপগুলো তোমাকে শিখাই যাতে করে তুমি একটা বড় কোণকে ভেঙে ভেঙে ছোট করতে পারো। তো তার উদ্দেশ্যেই প্রথম যেটা আমরা বললাম ভাইয়া, যে কখনো যদি সাইন 2n পাই প্লাস থিটা থাকে, তাহলে আমরা তার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা। এখন এটা কিভাবে লিখতে পারি, এটাই তো মেইন কথা, যে ভাই আমরা কিভাবে এটা লিখবো। তো ধরে নাও আমাদের একটা চতুর্ভুজ, আমাদের চতুর্ভাগগুলো একটু আমি দেখাই নিই প্রথমে। তো ধরে নাও যে আমাদের চতুর্ভাগ এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তো 2n পাই প্লাস থিটা এই কথাটার মানে কি, দেখো আমরা সবাই জানি যে পাই মানে কত রেডিয়ানে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে 180 ডিগ্রি, তাই না ভাইয়া? পায়ের 1 পাই মানে বা একটা পায়ের যে রেডিয়ান থেকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই 180 ডিগ্রি। এখন দেখো প্রতিটা চতুর্ভাগ যেন কত ডিগ্রি করে ভাইয়া, 90 ডিগ্রি করে। প্রতিটা চতুর্ভাগ কত ডিগ্রি করে ভাইয়া, 90 ডিগ্রি করে। তাহলে ভাইয়া বলছেন আপনি 2n পাই, 2n পাই বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, 2n পাই বলতে বোঝাচ্ছে হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই বলতে কি বোঝাচ্ছে ভাইয়া,
360 ডিগ্রি। তাহলে 2n পাই বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে 360-এর গুণিতক। 360-এর গুণিতক, অর্থাৎ আমি যদি একটু তোমাকে বুঝাই ভাইয়া, তাহলে দেখো 360 মানে কি, এইভাবে করে একবার ঘুরে আসবো, তাহলে যদি 2 ইন্টু 360 হয় তাহলে কি আরেকবার ঘুরে আসবো। 3 ইন্টু 360 যদি হয় আমি আরেকবার ঘুরে আসবো, এরকম চতুর্ভাগগুলো। এর মানে কি 360-এর গুণিতক মানে আসলে তুমি যেই পজিশন থেকে শুরু করছো আবার ঘুরে ওই পজিশনেই চলে আসবা। তার মানে কি দাঁড়ালো ভাইয়া? তার মানে যেটা দাঁড়ালো যে 360-এর গুণিতক লেখাও যে কথা, না লেখাও একই কথা, তাই না ভাইয়ারা বলো? 360-এর গুণিতক লেখাও যে কথা, না লেখাও একই কথা। বুঝতে পেরেছো কথা আমার ভাইয়ারা? তাহলে যেটা হবে যে আমি এই যে সাইন 360-এর যে গুণিতকটা আছে মানে n ইন্টু 2 পাই, এর সাথে যদি কোনো একটা এক্সট্রা কোণ যোগ করে দেই, মানে থিটা যদি আমি যোগ করে দেই, মানে এটা দাঁড়াবে কোথায়? প্রথম চতুর্ভাগে চলে আসবে। সেটা কোন চতুর্ভাগে চলে আসবে? প্রথম চতুর্ভাগে চলে আসবে। কারণ 360-এর গুণিতক মানে তো সে আবার মানে আগের জায়গায় ব্যাক করতেছে, মানে এক্স এক্সিসেই ব্যাক করতেছে। তার সাথে তুমি যদি কোন একটা কোণ প্লাস করে দাও, সে কোন চতুর্ভাগে আসবে ভাইয়া? সে আসবে প্রথম চতুর্ভাগে। আর আমরা জানি ভাইয়ারা আমার প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এবং এজন্যই আমরা আসলে সাইন বা কজ বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে যদি 360-এর গুণিতকের সাথে এক্সট্রা একটা কোণ যোগ আকারে থাকে, তাহলে তার সাথে আমরা কিন্তু লিখতে পারি, তার পরিবর্তে জাস্ট থিটা লিখতে পারি, একদম চোখ বন্ধ করে লিখতে পারি। তবে উত্তর হচ্ছে ভাইয়া এই থিটাটা কিন্তু পজিটিভ ভ্যালু হইতে হবে, অর্থাৎ প্লাস থিটা হইতে হবে। বুঝছো ভাইয়া? নিশ্চয়ই তোমরা বুঝছো। যদি বুঝে থাকো ভাইয়া কাইন্ডলি একটু বলে দাও যে বুঝছি, কমেন্টে একটু জানায় দাও ভাইয়া বুঝছি। আচ্ছা, অনেকেই বলে ফেলছে, একটু বলে দাও ভাইয়া যে বুঝছি ভাইয়া। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিতে সেরা, থ্যাংক ইউ বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, বই খাতা নিয়ে বস। আচ্ছা, সবাই বই খাতা নিয়ে বসে পারো। আচ্ছা, তোমরা একটু জানিয়ে দাও যে ভাইয়া বুঝছি। বুঝছো ভাইয়া? বলো তো ভাইয়ারা বুঝছি কিনা? সবাই নিশ্চয়ই বুঝে গেছো। আচ্ছা, সবাই নিশ্চয়ই এইটা বুঝে গেছো। আশা করি আমরা এটা বুঝাইতে পারছি তোমাকে। তো যদি বুঝে থাকো তাহলে চলো দুইটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই ভাইয়া, ঠিক আছে? তাহলে চলো দুইটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। চলো ভাইয়ারা দুইটা এক্সাম্পল দেখি। দেখো এইখানে যে একটা এক্সাম্পল আছে, খেয়াল করে দেখো ভাইয়া। এখানকার এক্সাম্পলটা কি? এখানকার এক্সাম্পলটা হচ্ছে সাইন 3270, এই কোণটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। ঠিক আছে পিচ্চিরা আমার? সাইন 3270 এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইন 3270 এইটাকে আমি ভাঙবো কিভাবে? আমি যে কাজটা করব এই জিনিসটাকে আমি 360-এর গুণিতক আকারে প্রকাশ করতে চাইবো, ঠিক আছে? এই 3270 ডিগ্রিকে আমরা 360-এর গুণিতক আকারে প্রকাশ করতে চাইবো। ধরে নাও এই প্রশ্নটাই ঢাকা ভার্সিটিতে ধরো তোমার এমসিকিউতে আসছে, যেখানে তোমার হাতে কোনো ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর দিয়ে মান হাফ বের করতে পারবা না, তোমাকে ভেঙে ভেঙেই করতে হবে। তো খেয়াল করে দেখো সাইন 3270 এটাকে আমি ভাঙবো কেমনে? আমি প্রথমে চিন্তা করব এটাকে 360-এর গুণিতক আকারে প্রকাশ করা যায় কিনা। এবং তুমি যদি খেয়াল করে দেখো পিচ্চি, তুমি দেখবা এটা হচ্ছে 360-কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে যতটুকু আছে এটা আসলে 3240 আসে। এটা আসলে আসে কত? 3240। কিন্তু ভাইয়া আছে তো 3270, তো কি করবেন? সাথে আরো প্লাস 30 যোগ করে দিবেন, কারণ 360-এর সাথে 9 গুণ দিলে 3270, 40, তার সাথে আরো 30 ডিগ্রি গুণ যোগ করে দিলেই তো কাজ শেষ। তার মানে আমি এই সাইন 3270-কে লিখতে পারি এইরকম রিপ্রেজেন্টেশনে। কেমন ভাইয়া? সাইন 9 ইন্টু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন একটু আগেই তোমাকে বললাম ভাইয়া যে কখনো যদি এইরকম রিপ্রেজেন্টেশনে প্রকাশ করা যায়, চোখ বন্ধ করে এটার পরিবর্তে তুমি লিখতে পারো সাইন থিটা। আর এইখানে থিটার ভ্যালুটা কত ভাইয়া বলো তো দেখি? 30 ডিগ্রি। অ্যান্ড আমরা সবাই জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া হাফ। তার মানে ভাইয়া এই প্রশ্নটা বা সাইন 3270 ডিগ্রির যে ভ্যালু সেটা হবে হাফ। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি তুমি এইটা বুঝে থাকো বাসায় একটু এইটা চেক করে দেখবা যে তুমি এটা বুঝতেছো কিনা। আমার বিশ্বাস তুমি এটা বুঝবা। ভাইয়া এইগুলো করানো মানে তোমাদের অসম্মান করা, আমি জানি তোরা ইন্টারে উঠছিস, তোরা এর চেয়ে ভালো ডিজার্ভ করিস, বাট এগুলো একটু দেখে নে ভাইয়া, আশা করি বুঝতে পারতেছিস। ভাইয়া এটা দেখায় দিলাম, এইটা একটু বাছাই বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা পারবা। আর টেকনিকটা তো নিশ্চয়ই বুঝছো যে যখনই আমরা কখনো যদি
কোনো একটা অ্যাঙ্গেলকে 360-এর গুণিতক প্লাস থিটা লিখতে পারি, তখন তার পরিবর্তে আমরা কিন্তু ডিরেক্ট সাইন থিটা লিখতে পারি। আমার কথাটা আজকে একটু নাকের মধ্যে চলে গেছে, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড ভাইয়া। দোয়া কর ভাইয়ার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো আশা করি এই টাইপটা ভাইয়া বুঝতে পারছি। বলেন বুঝছেন কিনা ভাইয়া, বলেন বুঝছেন কিনা? আরেকবার কোথায় বলবো ভাইয়া বলেন তো দেখি। এইখানে আরেকবার বলবো? আচ্ছা দেখেন আরেকবার বলতেছি। দেখেন বলছে কি যে সাইন 3270 ডিগ্রি, ঠিক আছে? সো 3270-কে আমরা এমনভাবে ভাঙবো 360-এর গুণিতক ভাবে ভাঙবো, ঠিক আছে? যাতে 360-এর গুণিতক দিয়ে ভাঙা যায় আর কি। তো দেখো তুমি যদি 360-এর সাথে 9 গুণ দাও, তাহলে যেটা পাবা তুমি 3240 পাবা। তো আছে তো 3270, তো তুমি কি করবা? জাস্ট 30 ডিগ্রি যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে তো 3270 আসবে। অ্যান্ড কখনো যদি এইরকম রিপ্রেজেন্টেশনে তুমি আনতে পারো, তাহলে 360-এর গুণিতকের যে পার্টটা আছে ওইটাকে ভ্যানিশ করে দিবা, শুধুমাত্র লিখবা 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে থিটাটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। দেন সাইন 30 ডিগ্রির মান তো হাফ, এ তো জানোই। আর এটা একটু বাসায় চেক করে দেখো, তোমাদের জন্য দিলাম এটা, একটু এইচডব্লিউ দিলাম, নিজেরা একটু এইটা চেক করে দেখো। যদি তুমি এইটা বুঝে থাকো, এইটা খুবই ইজি একটা জিনিস, এটা এমনিই বুঝবা। সো আশা করি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। নারোত্তম রয় যে ছিলা, আশা করি তুমি বুঝতে পেরেছো ভাইয়া। এইবার চলো আমরা টাইপ নাম্বার 2-তে চলে যাই। ভাইয়া একটা বিষয় তো বুঝলাম না, সেটা হচ্ছে 360-এর গুণিতক আপনি করতে বললেন। এখন ঢাকা ভার্সিটির এই প্রশ্নটা যদি আসে, এখন আমি 360-এর গুণিতক ক্যালকুলেট করতে করতে তো আমার মাথা জ্যাম খেয়ে যাবে ভাইয়া, তো কি করব? তো তোমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই, আর একটা টেকনিক আছে, যেই টেকনিকটাই আমরা সবাই ইউজ করি। সেইটা হচ্ছে ভাইয়া, তুমি যদি 360-এর গুণিতকে না প্রকাশ করতে পারো, তুমি 90-এর গুণিতকে প্রকাশ করবা, অর্থাৎ 90 ডিগ্রির গুণিতকে প্রকাশ করবা, বা π/2 রেডিয়ানের গুণিতকে প্রকাশ করবা তুমি। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তুমি যদি কখনো যদি 360-এর গুণিতকে না প্রকাশ করতে পারো, তুমি 90 ডিগ্রির গুণিতকে প্রকাশ করবা, তাও হবে, ঠিক আছে? সো আমাদের টাইপ 2টা হচ্ছে 90 ডিগ্রির গুণিতকে প্রকাশ করলে কেমনে কি করা যায়। তবে এই ক্ষেত্রে একটু জিনিসটা প্যাঁচানো হবে, একটু টাফ হবে, বাট বুঝতে শিখতে হবে, ঠিক আছে? কারণ এই কনসেপ্টটা দিয়ে আমরা পরবর্তী যে বেসিক ম্যাথগুলো আছে সেগুলো করব। আর তোমরা যারা 9-10-এ ভালো মতো পড়াশোনা করছো, তাদের জন্য তো এগুলো ডাল ভাত ভাইয়া, ঠিক আছে? আর যারা পড়ো নাই, তারা একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে ভাই? তো খেয়াল করে দেখ ভাইয়া, যে তোর আছে হচ্ছে, মানে তুই যদি কখনো কোনো একটা অ্যাঙ্গেলকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারিস ভাইয়া, যে nπ/2 প্লাস মাইনাস থিটা, প্লাস বা মাইনাস যে কোনোভাবে nπ/2 প্লাস মাইনাস থিটা, আমি সাজেস্ট করব প্লাস থিটাতে এই ফরম্যাটে প্রকাশ করতে, ঠিক আছে? সো কখনো যদি তুমি কোনো একটা অ্যাঙ্গেলকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারো, nπ/2 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে যদি প্রকাশ করতে পারো, তাহলে কেমনে তুমি আসলে অ্যাঙ্গেলটাকে ছোট করবা, এটা একটু বোঝার চেষ্টা করো। যদি কখনো কোনো কোণকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারো, তখন তুমি একটু এনের দিকে তাকাবা, মানে ওই গুণিতকটার দিকে তাকাবা, যে গুণিতকটা কত। যদি দেখো গুণিতকটা জোর, তাহলে অনুপাত যেটা থাকবে সেইটাই হবে, অনুপাত যা ছিল তাই থাকবে, সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কিংবা কট কট থাকবে, মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত যা ছিল তাই থাকবে। আর যদি তুই দেখিস ভাইয়া যে এন যেটা সেটা বিজোড়, মানে হচ্ছে জোড় না বিজোড়, তখন যেটা হবে সাইনটা কনভার্ট হয়ে যাবে কজে, কিংবা কসটা কনভার্ট হয়ে যাবে সাইনে, ঠিক আছে? এখানে উভয় দিকে অ্যারো চিহ্ন দেওয়া উচিত ছিল, কস হয়ে যায় লিখছি, কসটা কনভার্ট হয়ে যাবে সাইনে, ট্যান কনভার্ট হয়ে যাবে কটে, আবার কটটা কনভার্ট হয়ে যাবে ট্যানে, কিংবা সেক যদি থাকে তাহলে সেটা কোসেকে কনভার্ট হবে, আর কোসেকটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে সেকে, যদি কোসেক যদি থাকে আর কি। অর্থাৎ ব্যাপারটা হইল, যদি তুমি কোন একটা কোণকে এই ফরম্যাটে প্রকাশ করতে পারো, তাইলে যেটা হবে তুমি এনের দিকে প্রথমে তাকাবা, এন যদি জোর হয় ভাইয়া তুমি সাইন সাইনই রাখবা, কস কসই রাখবা, ট্যান ট্যানই রাখবা। আর যদি দেখো যে এন বিজোড়, সেই ক্ষেত্রে সাইনটা কনভার্ট হয়ে যাবে কজে, কিংবা কসটা কনভার্ট হয়ে যাবে সাইনে, অথবা ট্যান কনভার্ট হয়ে যাবে কটে, কিংবা কট কনভার্ট হয়ে যাবে ট্যানে, কিংবা ভাইয়া সেক কনভার্ট হয়ে যাবে কোসেকে, বা কোসেক কনভার্ট হয়ে যাবে হচ্ছে সেকে, ঠিক আছে? বুঝছি ভাইয়া বলেন, যদি বুঝে থাকেন তাহলে একটু বলে ফেলেন যে কাহিনীটা বুঝছি কিনা, বলেন ভাইয়ারা বুঝে গেছি কিনা বলেন। আশা করি আপনারা বুঝছেন কিনা বলেন ভাইয়ারা। হ্যাঁ বুঝছি, আলহামদুলিল্লাহ সবাই বুঝছি, ইয়েস ওকে। তো
তো চলেন, বুঝে গেছি ইনশাল্লাহ, এইটা খুবই ইজি এবং বুঝে গেছেন ভাইয়ারা আপনারা। কিন্তু এইখানে একটা বিষয় আছে, যেই বিষয়টা একটু আগের যে টাইপটা দেখাইলাম এই টাইপে নাই। সেইটা হচ্ছে এইখানে ভাইয়া তোমাকে চতুর্ভাগ ক্যালকুলেট করতে হবে। চতুর্ভাগটা ক্যালকুলেট করতে হবে ভাইয়া, বুঝছো, যে কোন চতুর্ভাগে কোনটা পড়তেছে সেই চতুর্ভাগটা ক্যালকুলেট করতে হবে, না হলে তুমি প্লাস বা মাইনাসের কাহিনী বুঝবে না। যেমন দেখো, আমি কিন্তু এখানে লিখে রাখছি ভাইয়া যে কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা পজিটিভ হয়। একটা ছন্দ তোমরা ছোটবেলায় পড়ছিলা না ভাইয়া, বলো? ছোটবেলায় কিন্তু পড়ছিলা যে অল স্টুডেন্টস টেক কেয়ার, তাই না? এই ছন্দটা নিশ্চয়ই তোরা পড়ছিস ভাইয়া। প্রথম চতুর্ভাগে ভাইয়া দেখ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কোনগুলা পজিটিভ ভাইয়া বলো তো দেখি, যা সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে যেহেতু টি আছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে গিয়ে ট্যান আর কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে গিয়ে কস আর হচ্ছে সেক পজিটিভ। এই ছন্দটা তো নিশ্চয়ই ছোটবেলায় সবাই পড়ছিস না ভাইয়া? বল, সবাই এই ছন্দটা পড়ছিস, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবাই ভাই এই ছন্দটা পড়ছিস। দেখ, এই চতুর্ভাগের এই কনসেপ্টটা নিশ্চয়ই এই ছন্দ দিয়ে তোরা পড়ছিস, আমিও ছোটবেলায় পড়ছিলাম আর কি, ঠিক আছে না ভাইয়া? বল, এখন দেখ, একটু খেয়াল করে দেখ ভাইয়ারা, এই ছন্দ দিয়ে তো এটা বসছিস, এখন তুই যে কোনটা পাইলি ভাইয়া, এই কোনটা কোন চতুর্ভাগে আছে এটা তোকে বের করতে হবে ভাইয়া, নাহলে বুঝবা না তো তুমি যে কোন পজিটিভ ধরবা নাকি নেগেটিভ ধরবা। যেমন তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাদ বাকিগুলো নেগেটিভ, তাহলে তোমাকে বুঝতে হবে না যে এটা কোন চতুর্ভাগে আছে এই কোনটা। যেমন ধরো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখাই, ধরে নাও ট্যান 1680 ডিগ্রির মান তোমাকে, ধরো যে ঢাকা ভার্সিটির এমসিকিউতে আসছে, তোমাকে বের করতে বলছে, ঠিক আছে ভাই? ধরো তোমাকে এটা বাইর করতে কইছে, ওকে? দেখো কেমনে করবা, তুমি তো এর আগেরটা দিয়ে করতে পারোই, যে 360-এর গুণিতক দিয়ে করতে পারবা, বাট তুমি চাইলে এইভাবেও করতে পারো। কিভাবে? তুমি এই 1680-কে প্রথমে 90 দিয়ে ভাগ করবা, ভাগ করে দেখবা যে কত গুণিতক আসে। তুমি এখানে দেখতেছো যে এই 1680-কে তুমি লিখতে পারো হচ্ছে গিয়ে, 1680-কে তুমি লিখতে পারো 18 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে? 18 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এইভাবে তুমি 1680-কে লিখতে পারো, ওকে? এইভাবে তুমি লিখতে পারো। তুমি প্রথমে 90 টাকে ভাগ করে দেখবা যে গুণিতকটা কত আসে, ঠিক আছে? সরি ভাইয়া, একটু যে অসুস্থ ছিলাম, তো যেটা বললাম যে সরি ভাইয়া, তুমি প্রথমে দেখবা যে 1680-কে তুমি ভাঙতে পারো কি পারো না। তুমি প্রথমে 90 দিয়ে ভেঙে নিবা, ভেঙে নেওয়ার পর তুমি যে জিনিসটা চেক করবা এটা কোন চতুর্ভাগে পড়তেছে। তাহলে 90-এর সাথে কত গুণ আছে বলো তো দেখি ভাইয়া? 18। একটু আগেই ভাইয়া বলছি যে প্রতি চতুর্ভাগে 90 ডিগ্রি করে ক্যালকুলেট করতে হয়। তাইলে দেখো তো ভাইয়া, 18 মানে কি বুঝাচ্ছে? 1 90, 2 90, 3 90, 4 90। তাহলে একবার ঘুরান দিলে 4 বার 90 হয়, তাহলে আমাকে ঘুরান দিতে হবে কতবার? 18 বার, 18টা 90 ঘুরান দিতে হবে। তাহলে 18 বার যদি ঘুরান দাও, 4 বার 4 বার 4 বার এরকম করে যদি ভাগটাগ করো, কত অবশিষ্ট থাকে বলো তো ভাইয়া? 2 বার। অর্থাৎ এরকম তুমি 4 বার করে হচ্ছে 90 ক্যালকুলেট করতে করতে বা 90 অতিক্রান্ত করতে করতে তুমি যেহেতু 4 4 16 বার কিন্তু ঘুরলে এই পয়েন্টে আসবা। পরে আরো তোমাকে কয়বার ঘুরতে হবে? 2 বার ঘুরতে হবে, মানে তাইলে 18 বার হবে। মানে তুমি এরকম 4 বার ঘুরলে হচ্ছে তুমি এই পজিশনে আসবা। তারপরে তোমাকে আরো কতবার ঘুরতে হবে? আরো 2 বার তোমাকে ঘুরতে হবে। আরো 2 বার যখন তুমি ঘুরবা তখন তুমি 18 পেয়ে যাবা, ঠিক আছে? 18টা 90 হয়ে যাবে। এরপরে তোমাকে আরো কত যাইতে হবে? আরো 60 ডিগ্রি যাইতে হবে। তাহলে আরো 60 ডিগ্রি গেলে তুমি কোন চতুর্ভাগে চলে আসবে বলো তো ভাইয়া? তুমি আসবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এন্ড দেখো, আমরা সবাই জানি যে তৃতীয় চতুর্ভাগে জানি কারা কারা পজিটিভ হয়? ট্যান আর কট পজিটিভ হয়। দেখো, এই জন্য আমি সামনে কি দিছি? প্লাস দিছি। অর্থাৎ এই ট্যান 1680 ডিগ্রিকে তুমি লিখতে পারো হচ্ছে ট্যান 60 ডিগ্রি। এবং ট্যান 60 ডিগ্রির মান তো তুমি নিশ্চয়ই জানোই, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে ভাইয়া, এইভাবে করে যদি অঙ্ক তুমি করতে চাও, তোমাকে 90 দিয়ে ভাগ করতে হবে, তোমাকে হচ্ছে ভাগফলটা মানে গুণিতকটা বের করতে হবে, তারপরে 90 90 90 এরকম কতবার ঘুরতে হবে, ঘুরে তারপরে তোমাকে দেখতে হবে কোন চতুর্ভাগে আছে,
সেই চতুর্ভাগে যদি tan পজিটিভ হয়ে থাকে পজিটিভই রাখবা, নেগেটিভ হয়ে থাকলে নেগেটিভই রাখবা। আর আরেকটা বিষয় যে tan কেন tanই থাকলো, কারণ এখানে n এর যে ভ্যালুটা সেটা কি হলো ভাইয়া বলো দেখি, জোর হয়েছে। দেখো n এর যে ভ্যালুটা এটা কিন্তু জোর হয়েছে, তো জোর যেহেতু তার মানে তো tan tanই থাকবে। নিশ্চয়ই তুমি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি ভাইয়া বুঝে থাকো তাহলে একটু ভাইয়া আমাকে জানায়া দাও তো ভাইয়া যে বুঝছি, ভাইয়া একটু জানায়া দাও তো ভাইয়া বুঝছি। আচ্ছা, সবাই নিশ্চয়ই বুঝেছো, সবাই নিশ্চয়ই বুঝেছো। আচ্ছা, ধন্যবাদ দিয়েছো, আশা করি সবাই বুঝছো। ওকে, তো চলো এইবার আমরা একটু আরো দুইটা এক্সাম্পল দেখি। দেখো এইখানে কিছু কথা লেখা আছে। কি কথা ভাইয়া? যে যখন সাইন মাইনাস থিটা পাবা তখন লিখবা মাইনাস সাইন থিটা। ওকে, তারপরে দেখো কস মাইনাস থিটা থাকলে কস থিটা হবে, ট্যান মাইনাস থিটা থাকলে মাইনাস ট্যান থিটা, সেক মাইনাস থিটা থাকলে সেক থিটা, কোসেক থাকলে মাইনাস কোসেক, কট মাইনাস হচ্ছে মাইনাস কট। মানে এগুলো কিন্তু 9-10 তুমি পড়ে আসছো, জাস্ট তোমাকে রিভিশন দেওয়ার জন্য, তোমাকে রিকল করার জন্য এই জিনিসগুলো তোমার পড়ানো ভাইয়া। বুঝতে পারছো নিশ্চয় ভাইয়া? মানে আমরা তো অনেক কিছুই পড়ছি, বাট এইগুলো তো জানানো লাগবে, তাই না? তো চলো, এই হচ্ছে বিষয়গুলো, এগুলো তোমাকে জানতে হবে যে কস আর হচ্ছে সেক এলে যদি মাইনাস থাকে তাইলে এরা হচ্ছে গিয়ে ভাইয়া প্লাস হয়ে যায়, কিন্তু সাইন বা কোসেক বা এদের আন্ডারে যদি মাইনাস থাকে তাহলে সামনে একটা মাইনাস চলে আসে। এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। ওকে, ক্যালকুলেশনের সময় কিন্তু লাগবে। ঠিক আছে পিচ্চিরা? যেমন দেখো আমি যদি কটের এইটা দেখাই, কট 1600, কট মাইনাস 1680, 1680 তো একটু আগে দেখলাম 18 × 90 ডিগ্রি প্লাস 30, এটা তো একটু আগে দেখলাম। কিন্তু দেখো কট মাইনাস থিটা ছিল দেখে সামনে একটা কি চলে আসছে, দেখো নেগেটিভ আসছে। দেখো এই যে নেগেটিভটা, এই যে এই কনসেপ্টটার উপর বেস করে, এই যে কট মাইনাস থিটা মানে আসলে মাইনাস কট থিটা, তাই সামনে একটা মাইনাস চলে আসছে। অ্যান্ড ভাইয়ারা খেয়াল করে দেখো যে মাইনাস কট 60 ডিগ্রি, মাইনাস কট এখানে 30 ডিগ্রি হবে, এখানে 60 ডিগ্রি লিখছে। ওকে, দেখি তো এখানে সরি, এখানে 60 ডিগ্রি হবে, এখানে 30 ডিগ্রি লিখছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও। এখানে 30 ডিগ্রি লিখছে, 60 ডিগ্রি, তার মাইনাস কট 60 ডিগ্রি। তাহলে আমরা সবাই জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে কট মাইনাস 1680 ডিগ্রির মান হচ্ছে গিয়ে মাইনাস 1/√3। ঠিক আছে পিচ্চিরা? আর এই যে কোনটা, এই যে প্রবলেমটা, এটা তোমাদের জন্য থাকবে হচ্ছে HW। সবাই একটু কাইন্ডলি নোটটা তুলে ফেলেন ভাইয়া, একটু কাইন্ডলি নোটটা তুলে ফেলেন ভাইয়া। 7.1-এ যা যা পড়াইলাম নোটটা কি তুলতেছেন ভাইয়া? বলেন দেখি আপনারা, ভাইয়া বলেন দেখি কারা কারা নোটটা তুলতেছেন, একটু বলে ফেলেন ভাইয়ারা, কারা কারা নোট তুলতেছেন বলেন দেখি, কারা কারা নোটটা তুলছেন ভাইয়া বলেন দেখি, জানায় দেন যে ভাই আমরা নোট তুলতেছি। আচ্ছা, সবাই নিশ্চয়ই নোটটা তুলে ফেলতেছেন। ওকে, গুড, সবাই নোট তুলবেন, ঠিক আছে? আর পারলে এই নোটগুলো গ্রুপে পোস্ট দিবেন। আমাদের ফিজিক্স অফ স্টুপিড আছে, ফিজিক্স অফ স্টুপিডে পোস্ট দিবেন, আমাদের হচ্ছে গিয়ে এই গ্রুপে পোস্ট দিবেন। ওকে, সো ভাইয়ার পক্ষ থেকে তাহলে অনেক ভালোবাসা থাকবে এবং গায়েবি কিটক্যাট থাকবে, ঠিক আছে ভাইয়ারা? সো আশা করি তুমি এই টাইপটা বুঝে গেছো। অ্যান্ড এই যে টাইপগুলো আছে, এই টাইপগুলো দিয়ে এখন আমরা বেসিক কিছু ম্যাথ প্র্যাকটিস করবো। এগুলো সবই কিন্তু 7.1-এর কনসেপ্ট, ঠিক আছে ভাইয়া? তো চলো, প্রথম যে বেসিক কনসেপ্টটা, বেসিক ম্যাথটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যশোর বোর্ড 11-তে আসছে, বরিশাল বোর্ড 10-এ আসছে, সিলেট বোর্ড 9-এ আসছে। সো কোয়েশ্চেনটা খুবই সিম্পল, এটা তুমি 9-10-এও করছো, 9-10-এ যারা ভালো পড়াশোনা করছো তারাও করছো, আর যারা করো নাই তারা তো একটু দেখো যে কেমনে করে আর কি কোয়েশ্চেনটা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলছে। রিপিট, তোমার হাতে ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর ছাড়া এটা করবা, ঠিক আছে ভাইয়া? তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা করবা। তাহলে এইরকম রাশি থাকলে ভাই একটা ট্রিক্স তোমাদের বলে দেই আগেই, যে এরকম রাশি থাকলে অ্যান্সার হয় 2 আসবে, না হয় 0 আসবে। এটা আমার ভাইয়া অভিজ্ঞতা থেকে বলতে পারি, অ্যান্সার না হয় 2 আসবে, না হয় 0 আসবে, কিন্তু তোমাকে তো ক্যালকুলেট করে দেখাইতে হবে। তো চলো আমি দেখাই। তো এই ধরনের ম্যাথগুলো ভাইয়া কেমনে সলভ করবেন? ভাইয়া যেভাবে সলভ করবেন সেটা হচ্ছে গিয়ে, প্রথমে যে কাজটা করবেন আপনি কোনগুলোকে সেম বানায় নেবেন। প্রথমে যে কাজটা করবেন আপনি কোনগুলোকে সেম বানায় নেবেন। যেমন দেখেন এখানে প্রথমে দেখেন sin² π/7 আছে, তো π/7 কে তো হাত দেওয়ার কিছু নাই, এটা তো সূক্ষ্মকোণ, তাই না ভাইয়া? সূক্ষ্মকোণ কি হাত দেওয়ার দরকার আছে? উত্তর হচ্ছে না, দরকার নাই। কিন্তু দেখেন কিছু কিছু কোণে 14 আছে, 7 গুলাতে তো প্রবলেম নাই, বাট কিছু কিছু কোণে 14 আছে।
সো এই ধরনের অঙ্কগুলো সলভ করার টাইমে একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, সেইটা হচ্ছে গিয়ে যে তোমার জোড় সংখ্যক পদ থাকবে। দেখো এখানে 4টা পদ আছে, এখানে 4টা পদ আছে। আমি যদি তোমাদের দেখাই যে এখানে কয়টা পদ আছে, 4টা পদ আসবে, ঠিক আছে? দেখো এরকমই থাকবে, এই ধরনের ম্যাথ আসলে তোমার জোড় সংখ্যক পদ থাকবে। আর জোড় সংখ্যক পদ যদি দিয়ে দেওয়া থাকে, তার মধ্যে অর্ধেকগুলোকে তুমি কজে কনভার্ট করবা, বাকি অর্ধেক সাইনেই রাখবা, ঠিক আছে? আমি আবারও বলি, এখানে পদ থাকবে কিরকম, জোড় সংখ্যক। জোড় সংখ্যক যদি পদ থাকে, অর্ধেকগুলোকে তুমি হচ্ছে কজে কনভার্ট করবা, বাদ বাকিগুলোকে হচ্ছে সাইনে কনভার্ট করবা, ঠিক আছে? মানে সাইনে তো থাকবেই আর কি। এখন এতে লাভটা কি? লাভটা হচ্ছে ভাইয়া, তুমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে তুমি জিনিসটাকে নিয়ে যেতে পারবা। বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি নিশ্চয়ই আমি তোমাকে, যেহেতু মান বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি সিলেক্ট কোনগুলোকে করব, যাদেরকে আমি কজে কনভার্ট করব। তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, দুইটাতে আছে 7, বাকি দুইটাতে আছে 14। তুমি কাদেরকে কজে কনভার্ট করবা? যারা 14-এ আছে, তাই না ভাইয়া? বলো, বড় কোনগুলোকেই তো ভাঙবা, ভেঙে কজে কনভার্ট করবা। আর কজে কনভার্ট করার ওয়েটা কি? ওয়েটা কিন্তু আমরা একটু আগেই পড়ায় ফেলছি। কজে কনভার্ট করার ওয়েটা হচ্ছে এনটাকে হইতে হবে কি জানো ভাইয়া, বলো দেখি, বিজোড়। এই যে দেখো এই ফরম্যাটে জিনিসটাকে নিয়ে যেতে হবে, এবং নিয়ে আমার এনটাকে হইতে হবে হচ্ছে বিজোড়, ঠিক আছে? এই যে π/2 এর গুণিতকে কনভার্ট করতে হবে, এবং গুণিতকে কনভার্ট করে আমার এনটা যেটা মানে হচ্ছে গুণিতকটা যেটা, সেটা হতে হবে বিজোড়। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি ভাইয়া? যদি তুমি বুঝে থাকো, যদি তুমি ভাইয়া বুঝে থাকো, তাহলে বলো তো দেখি, এইটাকে যদি আমি π/2 এর, এইটাকে যদি ভাইয়া π/2 এর বিজোড় গুণিতকে প্রকাশ করতে চাই, এইটাকে যদি আমি π/2 এর বিজোড় গুণিতকে প্রকাশ করতে চাই, তাহলে π/2 আমি লিখলাম। এবং ভাইয়া আমি কি 14 লিখবো না 7 লিখবো? উত্তর হচ্ছে আমি 7 লিখবো। কেন 7 লিখবো বলো তো দেখি? কারণ আমার নিচে কি আছে, অ্যাকচুয়ালি 7 আছে, অন্যগুলোতে 14 আছে, তাই আমি ওইগুলাকে ভাঙতেছি, ঠিক আছে? তো দেখো আমি কি করলাম, আমি এটাকে π/2 আর π/7 এইভাবে রাখলাম। এখন আমার ওয়েটা হচ্ছে এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট যাতে করতে চাই যাতে করে আমার 5π/14 আসে। আমি জিনিসটাকে এইভাবে লিখলাম, লিখে আমি চেষ্টা করতেছি যাতে এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাই যাতে আমার 5π/14 আসে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে π/2 তো অলরেডি চলে আসছে, π/2 কিন্তু অলরেডি চলে আসছে, তাইলে এখন 5π/2 কেমনি চিন্তা করি? তাহলে তার জন্য আমি একটা রাফ করি, চলো রাফ করি চলো ভাইয়া। যে π/2 তো লিখলাম যাতে করে আমার সাইনটা কজে কনভার্ট হয়ে যায়, এবং এটা পাই লিখছি। এখন এই যে দেখো 5π/14 এই জিনিসটাকে তো আমরা ভাঙতে চাচ্ছি। তো একটু খেয়াল করে দেখো তো পিচ্চিরা আমার, আমি যদি এটা লসাগু করি, দেখো তো 14ই কিন্তু আসবে। এই যে 2 আর 7 যদি ভাইয়া তুমি লসাগু করো, 14ই কিন্তু আসবে। এখন দেখো তাহলে যদি ক্যালকুলেট করি, এটা আসবে 7π এবং এটা আসবে হচ্ছে 2π। তুমি লসাগু করো, 2 দিয়ে 14কে ভাগ করলে 7π, আর 7 দিয়ে 14কে ভাগ করলে 2π। তাহলে এখন প্রশ্ন আসে ভাইয়া তাহলে 5π বানাবো কেমনে? মাঝখানে কি দিতে হবে? মাঝখানে দিতে হবে হচ্ছে গিয়ে ভাইয়া মাইনাস। মাঝখানে তুমি কি দিবা? মাইনাস দিবা। অর্থাৎ এই জায়গায় যেটা দিতে হবে এটা মাইনাস দিতে হবে। অর্থাৎ এই জিনিসটা তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এবং ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে কিভাবে আসলে 5π/14 বানানো যায়, মানে ওই কোনটা বানানো যায় যাতে করে আমার π/2 রাখতে পারি আমরা। বুঝতে পেরেছো ভাইয়া? এবং আমরা একটা কি দিব বলো তো দেখি? আমরা একটা দিব হচ্ছে হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে তো জনগণ, কারণ কি আছে বলো তো দেখি পোলাপান? স্কোয়ার আছে যে ভাইয়া, এই জন্য আমরা কি দিব ভালো বলো তো দেখি ভাইয়া? একটা হোল স্কোয়ার দিব। এইবার চলো বাদ বাকি যে আরেক যেটা আছে, এই যে পরের যে পদটা, ভাইয়া পরের পদটা তো খুবই সোজা। পরের পদটাতে তো পাই মাইনাস লিখতে পারি আমরা, তাই না? পাই মাইনাস না পাই প্লাস, তাই না? এইভাবে লিখতে পারি। আর এটাকে তো আমরা π/2 লিখবো না। কেন π/2 লিখবো না? এর কারণ হচ্ছে এইটাকে তো আমি কজে কনভার্ট করতে চাই না। কজে কনভার্ট করতে চাইলে π/2 এর বিজোড় গুণিতক রাখতে হবে, কিন্তু মনে রাখেন। তো তৃতীয় পদটাকে যেহেতু ভাইয়া কজে কনভার্ট করতে চাচ্ছে না, তাই জিনিসটাকে হচ্ছে এই ফরম্যাটে মানে পাই প্লাস ফরম্যাটে লিখলো, আর স্কোয়ারগুলোকে হোল স্কোয়ারে ফরম্যাটে লিখে ফেলছি। ঠিক আছে ভাইয়া, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো ভাইয়া। এই ম্যাথগুলো খুবই সোজা, একদম সোজা। তুমি এগুলো পানির মতো বুঝতে পারবা যদি খালি একটু প্র্যাকটিসটা করো ভাইয়া। প্র্যাকটিস মেক্স এ ম্যান
পারফেক্ট, তাই না ভাইয়ারা বলো? এইবার চলো পরবর্তী পদে চলে যাই। আরেকটা আকাইম্মা জিনিস, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 9π/14। তো এটারও তো এই ফরম্যাটে এই যে এইরকম বানাইতে হবে, এই আমি বুঝে গেছি, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখ ভাইয়া সাইন π/2 π/7। এখন তুই আমারে বলতো দেখি এখানে মাইনাস দিব না প্লাস দিব? একটু বাসায় চিন্তা করে দেখ ভাইয়া, দেখবি এইখানে যেহেতু তুই এটা মাইনাস দিছিস, এইখানে দিবি তুই প্লাস। তুই চেক করে দেখতে পারিস, তুই বাসায় একটু এটারে ভেঙে দেখিস ভাইয়া, প্লাসই দিতে হবে এই ক্ষেত্রে। বুঝতে পেরেছ? আর নাও যদি বুঝো একটু আমাকে তাহলে কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝি নাই। একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝি নাই। আচ্ছা, নেট প্রবলেম যদি হয়ে থাকে একটু আমাকে মাফ করো, কারণ আজকে একটু আসলেই নেট প্রবলেম, একটু মাফ করে দাও। আচ্ছা, বাকিরা সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেছেন। ওকে গুড, সবাই বুঝে গেছেন। এইবার চলেন ভাইয়া, তাহলে এই যে 4টা পদ আমাদের আসলো, এদেরকে এখন পরবর্তী কাজে করতে হবে। এদেরকে যখন আমি পরবর্তী লাইনে লিখব, দেখেন তো ভাইয়া কেমনে লিখব? সাইন স্কোয়ার π/7, এটা তো এরকমই থাকবে। এবং দেখেন ভাইয়া সাইন π/2 মাইনাস π/7, যেহেতু জনগণ π/2 আছে, সাইন কি সাইন থাকবে? উত্তর হচ্ছে না ভাইয়া, সাইন হয়ে যাবে কস, তাই না পোলাপান? সাইন হয়ে যাবে কি কস। এবং দেখেন পোলাপান, এইটা কি কনভার্ট হবে? এই সাইনটা কি কজে কনভার্ট হবে? উত্তর হচ্ছে না, কারণ আছে কত? পাই আছে, কারণ আমরা জানি সাইন পাই থাকলে সাইন সাইনই থাকে। অন দ্য আদার হ্যান্ড লাস্টে আবারও π/2 আছে, আর আমরা জানি আবারও π/2 যেহেতু আছে, তাহলে সাইনটা হয়ে যাবে হচ্ছে cos π/7। এখন আল্লাহর কি কুদরত দেখেন জনগণ, আল্লাহর কি কুদরত দেখেন, একদম সুন্দরভাবে অঙ্কটা মিলে যাবে। দেখেন ভাইয়া, এইটা আর এইটা 1, এইটা আর এইটা 1। তাইলে ভাইয়া বলেন দেখি, যে এই 1 আর 1, এই 1 আর 1 এদেরকে যোগ করলে কত আসে? রেজাল্ট আসে হচ্ছে 2। আমি একটু আগে ম্যাথ শুরু করার আগে কি বলছিলাম? একটু আগে কিন্তু ম্যাথ শুরু করার আগে ভাইয়া বলছিলাম যে এই ধরনের রাশিগুলোর ক্যালকুলেট করলে রেজাল্ট হয় 0 আসবে, না হয় 2 আসবে। এবং এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রেজাল্ট আসবে 2। সাইনের রাশিগুলোতে 2ই আসে, যেহেতু 4টা পদ দেওয়া আছে। বুঝতে পেরেছো? এই কোয়েশ্চেনটা আগে খুবই আসতো, বাট এখন ওইরকম ভাবে আসে না এই প্রশ্নটা। তবে এই কোয়েশ্চেনটা তোমার বেসিক ক্লিয়ার করার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা ভাঙতেছি এইটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি খুব পারফেক্টলি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন একটু নোটটা কাইন্ডলি তুলে ফেলেন ভাইয়ারা, নোটটা একটু কাইন্ডলি তুলে ফেলেন, বলেন দেখি। আচ্ছা, কোথায় বুঝেন নাই ভাইয়া? আমি আবারও তাহলে বুঝাই একটু ভাইয়া, চলেন দেখি একটু আরেকবার বুঝাই তাহলে, চলেন দেখি। একজন বলেছে বুঝি নাই। দেখো ভাইয়া, তোমার সাইন স্কোয়ার π/7 আছে, এটা যেমন আছে তেমনই রাখবা। তুমি যে কাজটা করবা, যেগুলো বড় বড় কোণ ওগুলাকে ভাঙবা। এবং দেখো কিছু পদে থাকবে 7, কিছু পদে থাকবে 14। তুমি যে কাজটা করবা, 14 যাদের সাথে আছে তাদেরকে π/2 এর বিজোড় গুণিতক দিয়ে ভাঙবা। এর রিজন হচ্ছে গিয়ে যে π/2 এর বিজোড় গুণিতক দিয়ে যখন ভাঙবা, তখন সাইনগুলো কজে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমার যতগুলো পদ থাকবে তার অর্ধেককে তুমি সাইনে কনভার্ট করবা, বাকি অর্ধেককে তুমি কজে কনভার্ট করবা। বুঝতে পেরেছো? মানে সাইন তো সাইনই থাকবে, বাকি অর্ধেকগুলোকে কজে কনভার্ট করবা, যাতে করে এই যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা লেখা যায়। এবং এই ধরনের রাশিগুলোতে রেজাল্ট হয় 2 আসে, না হয় 0 আসে ভাইয়া। এইটা তোমাকে বলে দিলাম আর কি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবং এই ভাঙাটা একটু বুঝে নাও, ভাঙাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 5π/14 যেহেতু আছে, তাই আমরা π/2 আর π/7 লিখে নিলাম, যেহেতু সূক্ষ্মকোণটা π/7। এখন তারপরে এখানে প্লাস দিব না মাইনাস দিব, ওইটা একটু রাফ ক্যালকুলেট করতে হবে। আশা করি তুমি বুঝছো। যিনি বলেছিলা ভাইয়া বুঝি নাই, বুঝছো কিনা বলো ভাইয়া? আশা করি তুমি বুঝে গেছো, এটা খুবই ইজি জিনিস, তাই না? এই তো বুঝে গেছো নিশ্চয় ভাইয়া। যদি বুঝে থাকো তাহলে চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা টু ইজি ভাইয়া। চলো পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। এই ধরনের ম্যাথটা 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে। এই ধরনের অঙ্কগুলো 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে, কিংবা এমসিকিউতেও মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে ভাইয়া, চলো কি বলছে কোয়েশ্চেনে বলছে যে cos স্কোয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 20 ডিগ্রি
প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি ডট 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 কস স্কোয়ার 80 ডিগ্রি। তাহলে ভাইয়া এই রাশিটার মান তোমাকে বের করতে বলছে। দেখো ওইখানে শর্ট ট্রিক্স আছে, আমরা শর্ট দিয়ে করবো না, আগে বড় প্রসেসটা দেখব। তুমি যখন এই অঙ্কটা করতে যাবা, তুমি যে কাজটা করবা, যেই 8টা পদ আছে সেই 8টা পদকে তুমি লিখে নিবা। যেই 8টা পদ আছে সেই 8টা পদকে তুমি লিখে নিবা। ঠিক আছে জনগণ, যেই 8টা পদ আছে তুমি সেই 8টা পদকে লিখে নিবা। প্রথম কাজ হবে তোমার এইটা, যতগুলো পদ আছে তুমি ততগুলো পদকে লিখে নিবা, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নাই। এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে পদগুলো তুমি লিখছো 8টা পদই তো তুমি লিখে নিবা। এরপরে তুমি যে কাজ করবা, ওই যে একটু আগে যেটা বললাম, অর্ধেককে যেমন আছে তেমনই রাখবা, বাকি অর্ধেককে তুমি হচ্ছে কনভার্ট করার চেষ্টা করবা। আর কনভার্ট তুমি কি দিয়ে করবা? π/2 দিয়ে করবা, কিংবা 90 ডিগ্রি দিয়ে করবা। নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাইয়া। কনভার্ট তুমি কি দিয়ে করবা ভাইয়া? তুমি হচ্ছে গিয়ে π/2 দিয়ে করবা বা 90 ডিগ্রি দিয়ে করবা। ঠিক আছে ভাইয়া, একজন লিখেছো ভাই আপনি অনেক ইজি করে পড়ান, একটু মনোযোগ দাও, আশা করি আরো ইজি লাগবে তোমাদের। ঠিক আছে, বন্ধুদের পারলে মেনশন দিয়ে দিও। তো দেখো যে খেয়াল করে দেখো পোলাপান, যে এখন যে কাজটা করব, যে আমি অর্ধেককে কি লিখবো ভাইয়া বলো দেখি? সেম রাখবো। মানে ধরে নাও এখানে তো 8টা পদ, প্রথম 4টাকে আমি সেম রাখবো, এদেরকে কোনো নড়াচড়া করব না। কিন্তু পরের যে 4টা পদ আছে, পরের 4টা পদকে আমি হচ্ছে গিয়ে ভাঙবো। এবং ভাঙবোটা কিভাবে ভাইয়া বলো দেখি? π/2 এর বিজোড় গুণিতক, মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক দিয়ে ভাঙবো। যেমন এই যে দেখো 50 ডিগ্রি, এই 50 ডিগ্রিকে কি ভাইয়া লিখতে পারে? কজ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, ওই যে 90 দিয়ে ভাঙবো আর কি। আবার দেখো কজ স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে কি ভাইয়া লিখতে পারে? যে কজ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আবার দেখো কজ স্কোয়ার 70 ডিগ্রি, এইটাকে কি ভাইয়া লিখতে পারে? 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আর লাস্টলি কজ স্কোয়ার 80 ডিগ্রিকে তো ভাইয়া লিখতে পারেই 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। অর্থাৎ ভাইয়া যে কাজটা করবে, যতগুলো পদ থাকবে তাদের অর্ধেককে যেমন আছে তেমনই রাখবা, আর বাকি অর্ধেককে তুমি হচ্ছে চেঞ্জ করার চেষ্টা করবা। অর্থাৎ হচ্ছে গিয়ে ভাইয়া তুমি 90 মাইনাস বা প্লাস এইভাবে লিখবা। ঠিক আছে ভাইয়া, এইবার দেখো বাকিটুকু তো খুবই সোজা, বাকিটুকু তো খুবই সোজা ভাইয়া। যাদেরকে আছে তাদেরকে যেমন আছে তেমনই রাখো, প্রথম যাদেরকে আছে তাদেরকে যেমন আছে তেমনই রাখো। কিন্তু পরের গুলো কি আর কস থাকবে ভাইয়া বল? পরের গুলো যেগুলো আছে সেগুলো কি আর কস থাকবে? উত্তর হচ্ছে না, কারণ 90 আছে। আমরা জানি π/2 বা 90 থাকলেই কস কিসে কনভার্ট হয়ে যায় ভাইয়া বলেন দেখি? কস হয়ে যায় সাইনে কনভার্ট। কস কিসে কনভার্ট হয়ে যায়? কস হয়ে যায় হচ্ছে সাইনে কনভার্ট। অর্থাৎ এগুলোকে প্রত্যেকটাকে আমরা লিখতে পারি সাইন দিয়ে, তাই না? প্রত্যেকটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া বলো দেখি? সাইন লিখতে পারি, তাই না? এই যে যেগুলো আমি 90 প্লাস দিয়ে ভাঙছি বা 90 মাইনাস দিয়ে ভাঙছি, তাদের প্রত্যেককে আমি লিখতে পারি সাইন। এইবার একটু তুমি মনোযোগ দিয়ে দেখ, এইবার একটু ভাইয়া তুমি মনোযোগ দিয়ে দেখো, এই যে কস 10 ডিগ্রি আর হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, কজ স্কোয়ার 10 ডিগ্রি আর সাইন স্কোয়ার 10 ডিগ্রি মানে কত? মানে 1। আবার দেখো কজ স্কোয়ার 20 ডিগ্রি সাইন স্কোয়ার 20 ডিগ্রি মানে কত? 1। কজ স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটার মানেও 1। আর লাস্টলি কজ স্কোয়ার 40 ডিগ্রি আর সাইন স্কোয়ার 40 ডিগ্রির মানও 1। অর্থাৎ এখানে কয়টা 1 থাকবে ভাইয়া বলো দেখি? ভাইয়া যতগুলো পদ আছে তার অর্ধেক 1 থাকবে, তাই না ভাইয়া? মানে এটা হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ রেজাল্ট আসবে হচ্ছে 4। এটা রেজাল্ট কত আসবে ভাইয়া? 4 আসছে। ঠিক আছে, এটা রেজাল্ট কত আসবে ভাইয়া বলেন দেখি? 4 আসবে। বুঝতে পেরেছো? এটা রেজাল্ট আসবে হচ্ছে 4। অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে, যতগুলো পদ আছে তাদেরকে সমান ভাগে ভাগ করতে হবে, অর্ধেককে তুমি চেঞ্জ করবা, বাকি অর্ধেককে ঠিক রাখবা। ঠিক আছে ভাইয়া, এবং দেখো কত ইজিলি অঙ্কটা মিলে গেছে। এইবার একটু ট্রিক্স দেখাই, চলো এইবার একটু ভাইয়া ট্রিক্স দেখাই। দেখো তো ভাইয়া তোমার পদ কয়টা? 8টা। এখন ভাইয়া যখন পদ সংখ্যা জোর হবে তখন অ্যান্সারটা হবে ওই পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যা। যেমন এখানে পদ কয়টা ছিল ভাইয়া?
8টা, তাই তোমার অ্যান্সারটা কত হবে 8/2 মানে 4। দেখো অ্যান্সার 4ই আসছে। আর যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে যে কাজটা করতে হবে, অ্যান্সার যেটা হবে n-1/2 প্লাস মধ্যপদটা। মধ্যপদ তোমাকে তো বুঝতেই পারতে হচ্ছে, যদি ধরো এখানে cos 90 ডিগ্রি পর্যন্ত থাকতো তাহলে মধ্যপদটা কত হইতো 1 2 3 4 5, 5 নাম্বার হচ্ছে আমাদের মধ্যপদ হইতো, তাই না? মানে 50 ডিগ্রি হইতো মধ্যপদ। ধরো 10 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি পর্যন্ত ধারাটা থাকতো, মধ্যপদটা হইতো 50 ডিগ্রি। তো এমনি বের করা যায় সমান্তর ধারা যেহেতু। সো মধ্যপদটা যোগ করবা আর n-1/2 এই সূত্র অ্যাপ্লাই করবা। তো এইটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা তুমি মাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করবা, কিন্তু যদি তোমার রিটেনে আসে তাহলে তোমাকে এই বড় প্রসেসেই ম্যাথটা করতে হবে। আশা করি ভাইয়া অঙ্কটা বুঝছেন। ভাইয়ারা বুঝছেন কিনা বলেন, যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে জানান যে ভাইয়া বুঝে গেছি, একটু আমাকে জানান ভাইয়া বুঝে গেছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝেছেন, আশা করি আপনারা বুঝে গেছেন ভাইয়া। এইবার চলেন ভাইয়া এইরকমই আরেকটা অঙ্ক আমি আপনাদের দেখাই। এখন দেখেন এই অঙ্কটার দিকে একটু ভালো মতো তাকান। এই ম্যাথটার যদি দিকে আপনি তাকান ভাইয়া, এখানে পদ কিন্তু অনেকগুলা পদ, 3 ডিগ্রি 9 ডিগ্রি 15 ডিগ্রি 21 ডিগ্রি, তারপরে হবে হচ্ছে গিয়ে 27 ডিগ্রি, এবং দেখতে 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 177 ডিগ্রি, পদ অনেকগুলা। তাহলে আগের অঙ্কটার মতো কি এইখানে বিস্তৃতি করতে পারবেন আপনি? উত্তর হচ্ছে না, আপনি বিস্তৃতি করতে পারবেন না, অনেকগুলো পদ। তো যখন পদ সংখ্যা 10টার বেশি হবে, নর্মালি যখন 10টার বেশি হয় পদ সংখ্যা, তখন আর আমরা এরকম বিস্তৃতি করে করি না, তখন এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করি ভাইয়া। বুঝতে পেরেছো? এখন দেখো এই ট্রিক্সটা যে অ্যাপ্লাই করবেন তার আগে তো আপনাকে জানতে হবে যে এখানে পদ সংখ্যা কয়টা। তার জন্য আপনারা যে ওই যে 9-10-এ সমান্তর ধারাটা পড়ছিলেন না, সেই কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। ভাইয়া দেখেন তো দেখি, এটা তো একটা ধারা, তাই না? 3 ডিগ্রি 9 ডিগ্রি 15 ডিগ্রি ... 177 ডিগ্রি, এটা তো একটা ধারা। তো এই যে একটা ধারাটা আপনি পাইছেন, এই ধারাটার প্রথম পদ কত? 3 ডিগ্রি। শেষ পদ কত বা এনতম পদ কত? 177 ডিগ্রি। তাহলে আর অন্তর কত? 6 ডিগ্রি করে বাড়তেছে, মানে সাধারণ অন্তর হচ্ছে 6 ডিগ্রি। তাইলে ভাইয়া এই যে ডাটাগুলো আপনি পাইলেন, এই ডাটাগুলো দিয়ে কি আপনি ভাইয়া এন বের করতে পারবেন না? এন এর ভ্যালুটা অবশ্যই আপনি বের করতে পারবেন। দেখেন আপনাকে কি কি দেওয়া আছে। আপনাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রথম পদ কত দেওয়া আছে ভাইয়া বলেন দেখি? প্রথম পদ দেওয়া আছে 3 ডিগ্রি বা 3। তারপরে এনতম পদ কত দেওয়া আছে ভাইয়া বলেন দেখি? এনতম পদ দেওয়া আছে হচ্ছে গিয়ে 177। আর সাধারণ অন্তর যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে, সাধারণ অন্তর দেওয়া আছে হচ্ছে গিয়ে 6। মানে এটা তো আপনি জানেন, তাই না? ওই যে আমাদের 9-10-এর যে সাধারণ ম্যাথের 13তম অধ্যায় ছিল। তাইলে ভাই আপনি কি লিখতে পারেন প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু d ইকুয়ালস টু 177। এটাই তো সূত্র ছিল, সাধারণ অন্তরের সূত্র এটাই ছিল না ভাইয়া বলেন দেখি? সাধারণ অন্তরের সূত্র অবশ্যই এটা ছিল, ঠিক আছে? দেখেন তো ভাইয়া, তাহলে a এর মান যদি আপনি 3 বসায় দেন, n এর মান -1 আর d এর মান হচ্ছে 6 ডিগ্রি এবং 177 ইকুয়ালস টু, এবং এটা যদি আপনি ক্যালকুলেট করেন, আপনি নিজে ক্যালকুলেট করে দেখেন, এটার রেজাল্ট আসবে হচ্ছে n এর মান 30 ডিগ্রি। n এর মান কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। অর্থাৎ এই ধারাটার যে পদ সংখ্যা হবে, এই ধারাটার পদ সংখ্যা হবে হচ্ছে গিয়ে, বা এই রাশিটার পদ সংখ্যা হবে হচ্ছে গিয়ে 30। আমরা এটা বের করে নিলাম, এবং এইটা যে এখন আমরা বের করলাম না, এখন খুব ইজিলি আমরা সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো যে n যদি জোড় হয় অ্যান্সারটা কত হবে ভাইয়া বলেন দেখি? n/2। তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু রাশিটির পদ সংখ্যা 30, সুতরাং যেহেতু রাশিটির পদ সংখ্যা 30, তাই সুতরাং আমরা বলতে পারি যে উত্তর হবে হচ্ছে, বা সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ... সাইন স্কোয়ার 177 ডিগ্রি। এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 30/2। এই যে দেখো এই সূত্র দিয়ে ভাইয়া, এই যে দেখো এই সূত্র দিয়ে, ঠিক আছে? 30/2, এবং যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 15। যেটা রেজাল্ট কত আসবে ভাইয়া বলেন তো দেখি? 15 আসবে।
একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া বল? অবশ্যই তুই এগুলো পারিস, এগুলো আসলে তুই অবশ্যই পারিস। এগুলো করানো মানে তোরে অসম্মান করা, বাট কি আর করার, করাইতে তো হবেই, তাই না ভাইয়ারা? একদম ইজিলি মিলে যায় না ভাইয়া বলো? যখন পদ সংখ্যা 10টার বেশি হবে তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, এই শর্ট ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যখন 10টার কম থাকবে তখন তুমি একটু বিস্তৃতি করে রেজাল্টটা বাইর করো। ঠিক আছে ভাই, একদম সোজা, পানির মতো সোজা। তো চলো ভাইয়া, এইটা নিশ্চয়ই তোমাকে আমি বুঝাইতে পারলাম, একদম ইজি কনসেপ্ট। দেখো তুমি প্রথমে পদ সংখ্যাটা বের করবা, পদ সংখ্যাটা বের করার পর তুমি হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করবা। অলরেডি তোমরা অ্যান্সারে লিখে ফেলছো যে রেজাল্টটা হবে হচ্ছে 15, নাফিস আবির লিখছে, রিমিও লিখছে 15, হ্যাঁ অবশ্যই রেজাল্ট হবে হচ্ছে 15। তাহলে নিশ্চয়ই এই টাইপের কনসেপ্টগুলোতে আপনাদের কোনো অসুবিধা থাকার কথা না। 2 নাম্বার অঙ্কটা কিংবা 3 নাম্বার অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন একটু, এই যে দেখেন বুটেক্স 12-13 সালে আসছে, এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকবে HW। আপনারা অবশ্যই অবশ্যই এই কোশ্চেনটা পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন। ওই যে হাত ধরে একজন মহিলা বলে না, আমার বিশ্বাস আপনি পারবেন, আমিও শিওর আমার বিশ্বাস আপনারা পারবেন। ঠিক আছে, এই কোশ্চেনটা অবশ্যই পারবি। এখানে যে প্রথম পদটা সেটা হচ্ছে 18 ডিগ্রি, শেষ পদ হচ্ছে মানে এনতম পদ হচ্ছে 72 ডিগ্রি, এবং আমার ক্রমগত 18 ডিগ্রি করেই বাড়তেছে। তাহলে টোটাল কয়টা হয় দেখো, 18, 36, 54, 72, মানে 4টা। তাহলে অ্যান্সার কত আসবে বলতো দেখি? অ্যান্সার তো মুখেই বলে দেওয়া যায়, এটার অ্যান্সার তো ভাই মুখেই বলে দেওয়া যায়। এটার অ্যান্সার হবে হচ্ছে 2, তাই না? কারণ ওই যে 4টা পদ সংখ্যা যত হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিব, তো বুঝাই যাচ্ছে এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার হবে 4/2। হ্যাঁ, এটা তো HW ছিল। যাই হোক, HW থাকুক, এটার অ্যান্সার হবে ভাইয়া 2। তোরা একটু বাসায় চেক করে দেখিস, এটার অ্যান্সার হবে ভাইয়া 2। ওকে, এই যে দেখ সবাই বলে দিচ্ছে, নাফিজ আবির বলতেছে ভাইয়া 2। এই তো অবশ্যই পারতেছেন আপনারা 2। এটা দেখেন বুটেক্স 12-13 সালে আসছেন, কি লেভেলের ইজি কোশ্চেন আসে দেখছেন। আপনার তো একদম চান্স কনফার্ম, ঠিক বলছি না ভাইয়া বল? একদম চান্স কনফার্ম। এইবার চলেন ভাইয়া, এই টাইপটা পড়ার ফলে, এই টাইপটা পড়ার পরে চলেন ভাইয়া এইবার আমরা একটু আরেকটা প্রবলেম দেখি। সেটা হচ্ছে 5 নাম্বার প্রবলেম আমাদের। 5 নাম্বার প্রবলেমে বলছে যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইলে দেখাও যে cos 2n পাই প্লাস π/4 এর মান সর্বদা √1/√2 হবে। ওকে, পারফেক্ট। এখন দেখো n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, এর মানে কি? n এর মান পজিটিভ সংখ্যা হতে পারে, n এর মান নেগেটিভ সংখ্যা হবে। আই রিপিট, এগুলো কিন্তু 2 মার্কের জন্য আসবে কিংবা হচ্ছে গিয়ে 1 মার্কের জন্য আসবে, ঠিক আছে, এমসিকিউ এর জন্য। তাহলে n এর মান কি হইতে পারে? n এর মান পজিটিভও হইতে পারে, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে। তাহলে n এর মান ধনাত্মক সংখ্যাও হইতে পারে, আবার n এর মান ঋণাত্মক সংখ্যাও হইতে পারে, n এর মান নেগেটিভ নাম্বারও হইতে পারে। ঠিক আছে, n এর মানটা ঋণাত্মক সংখ্যাও হইতে পারে। ওকে, পারফেক্ট। এখন দেখেন n এর মান যদি ধনাত্মক সংখ্যা হয় তাইলে কি হবে? তাইলে যেটা হবে সেটা হলো গিয়ে এই যে 2n পাই প্লাস π/4, এটা কোন চতুর্ভাগ হবে? এটা হবে হচ্ছে প্রথম চতুর্ভাগ। ভাইয়া আপনি কেমনে বুঝলেন? কারণ দেখেন, আপনি ইজিলি বুঝতে পারবেন। দেখেন যে n এর মান যদি ধনাত্মক সংখ্যা হয় এর মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আপনারা নিশ্চয়ই জানেন ভাইয়া, n এর মান যদি ধনাত্মক সংখ্যা হয় তার মানে কোনটা ধনাত্মক বা পজিটিভ? পজিটিভ হওয়া মানে কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে দেখেন সে 2n পাই মানে কি? আবার ঘুরে এক জায়গায় চলে আসা, তারপরে প্লাস π/4। তাহলে এটা কোন চতুর্ভাগ হবে? প্রথম চতুর্ভাগ হবে। অর্থাৎ আমি বুঝে গেলাম যে n যদি ধনাত্মক সংখ্যা হয় 2n পাই প্লাস π/4 এটা প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে হবে। এবং দেখেন পিচ্চিরা আমার, যদি n এর ভ্যালুটা ঋণাত্মক সংখ্যা হয়, যদি n এর ভ্যালুটা ঋণাত্মক সংখ্যা হয় তাইলে কি হবে দেখেন, মনোযোগ দেন। তাইলে একটু দেখেন কি হবে, তাইলে আপনারা বুঝতে পারবেন সবকিছু। n এর মান যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিচ দিয়ে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ঋণাত্মক সংখ্যা এই যে এই জায়গায় আসলাম, তারপরে প্লাস দিয়ে আপনি হচ্ছে গিয়ে দেখেন ঋণাত্মক সংখ্যা মানে এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। প্লাস দিয়ে আপনি হচ্ছে গিয়ে যখন লিখবেন, প্লাস দেওয়া মানে কি? উল্টা দিকে ব্যাক করা, মানে ঋণাত্মক মানে কি? এভাবে ঘুরতেছে, ঘুরতে 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 এই লাইনেই চলে আসছে। লাইনে চলে আসার পর প্লাস দিচ্ছেন, প্লাস দেওয়া মানে কি? আবারও প্রথম কোয়াড্রেন্টে চলে আসা। মানে কি? n এর মান যদি ঋণাত্মক সংখ্যাও হয় তারপরেও, n এর মান যদি ঋণাত্মক সংখ্যাও হয় তারপরেও আমার যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে কোন চতুর্ভাগে পাবা ভাইয়া বলো দেখি? প্রথম চতুর্ভাগে পাবা। ঠিক আছে, মানে
প্লাস মানে কি পিছন দিকে ব্যাক করা, দেখেন নিচের দিক দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যখনই আপনি প্লাস করবেন কোন চতুর্ভাগে আসবে ভাইয়া বলেন দেখি, প্রথম চতুর্ভাগে আসবে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টের কাহিনী, তাহলে এইটাও থাকবে প্রথম চতুর্ভাগে। তাহলে বলেন তো দেখি এন এর মান যেহেতু পজিটিভের বেলাও প্রথম চতুর্ভাগ আবার নেগেটিভের বেলাও প্রথম চতুর্ভাগ, তার মানে কি আমি বলতে পারি যে cos 2n পাই প্লাস পাই বাই 4 এইটা হবে হচ্ছে cos পাই বাই 4, মাইনাসটা হবে না কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ওই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা তো নিশ্চয়ই জানেন। তাইলে ভাইয়া এন এর মান যদি মানে এই জিরো যদি হয়, যে একজন লিখছে ভাইয়া যে ভাইয়া জিরো যদি হয়, ভাইয়া জিরো যদি হয় তাও তো এটা মানে এন এর মান যদি জিরো হয় তাহলে তো পাই বাই 4ই হবে, তাই না, মানে cos পাই বাই 4ই তো হবে। এবং দেখো cos পাই বাই 4 এর মান আমরা সবাই জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ ভাইয়া প্রমাণিত। ভাইয়া বলেন দেখি বুঝছি কিনা, এন এর মান 0 হলে কি হবে দেখেন ভাইয়া, বুঝে গেলাম যে এন এর মান যদি 0 হয় তাহলে রেজাল্টটা আসবে cos পাই বাই 4, আর cos পাই বাই 4 মানে হচ্ছে গিয়ে 1/√2। তাহলে দেখেন তো ভাইয়া খুব ইজিলি আপনারা প্রমাণ করতে পারছেন কিনা বলেন দেখি। এগুলো ভাই খুবই ইজি প্রশ্ন, 2 মার্কের জন্য কিংবা 1 মার্কের জন্য আসে। আজকের ক্লাসটাই মোটামুটি বেসিক ক্লাস, বুঝতে পেরেছো, 7.1 এর বেসিক ক্লাস। আগামী যে ক্লাসটা হবে সেইটা আমরা ইনশাল্লাহ সূত্রের ক্লাস নিব, এবং ওই ক্লাসটা ভাইয়া মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো পিচ্চিরা আমার। নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা বুঝে গেছো, যারা বুঝছো একটু কাইন্ডলি নোটটা তুলে ফেলো ভাইয়া, একটু কাইন্ডলি নোটটা তুলে ফেলো, এবং তোমরা বুঝতেছো নিশ্চয়ই, নিশ্চয়ই ভাইয়ারা বুঝতেছো নিশ্চয়ই। এইবার চলেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আজকের ক্লাসে যদি বলতে পারো, মানে আজকের ক্লাসে ধরে নিতে পারো যে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের জন্য, এবং এইটা 4 মার্কের জন্য পরীক্ষাতে আসে, এটা আসে 4 মার্কের জন্য। আজকের ক্লাসে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষাতে এটা 4 মার্কের জন্য আসে। দেখো এটা বুয়েটে আসে একটা প্রশ্ন, সো অবশ্যই এই কোশ্চেনটার দিকে তোমরা মনোযোগ দাও। পরীক্ষাতে এই কোশ্চেনটা ধরো তোমার চলে আসছে হাফ ইয়ারলি পরীক্ষায়, যারা এইচএসসি 26-এর আসো। চলো পোলাপান, চলো এই কোশ্চেনটা সলভ করা শুরু করি। দেখো এতক্ষণ ধরে আমরা যে ম্যাথগুলো করলাম এগুলো সব ছিল যোগ, বাট এখন যে অঙ্কটা আমি দেখতেছি এই অঙ্কটা এগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুণ আকারে আছে। এখন গুণ আকারে থাকলে কি হবে, এখন ভাইয়া গুণ আকারে থাকলে কি হবে, আচ্ছা একজন লিখেছো নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া, ওই যে রবি মঙ্গল বৃহস্পতি, আমাদের সপ্তাহের রবি মঙ্গল বৃহস্পতি 9:30টায় ওই সময় হবে, ঠিক আছে। সো 9:30টায় রবি মঙ্গল বৃহস্পতি প্রতি ক্লাসের, সো অবশ্যই তুমি জানো। তো চলো, তো এই কোশ্চেনটা চলো একটু দেখি ভাইয়া। এই কোশ্চেনে আমাকে যেটা বলছে, আমরা শর্ট ট্রিক্সটা একটু পরে দেখি, আগে কোশ্চেনটা দেখি। বলছে থিটা যদি π/20 হয় তাইলে এই ধারাটার মান -1, এটা প্রমাণ করে দাও। বুঝতে পেরেছো ভাইয়া? এখন দেখো একটু পোলাপান, একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়েরা আমার, এই যে cos থিটা = π/20 আছে, যখন এরকম থাকবে তুমি প্রথমে যে কাজটা করবা, তুমি π/2 এর মানটা বের করে নিবা। কারণ ওই যে এরকম ধারা থাকলে ভাইয়া অর্ধেক পদকে তুমি চেঞ্জ করে ফেলবা, বাকি অর্ধেককে ঠিক রাখবা। এই জন্য তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি প্রথমে আগে π/2 এর মানটা বের করে নিবা, যে π/2 মানে আসলে কত থিটা। যেমন দেখো ভাইয়া এইখানে আমাদের যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে থিটা = π/20। তাহলে ভাইয়া বলেন দেখি, আমি যদি 10 দিয়ে গুণ দিয়ে দেই তাইলেই π/2 আসে না, অর্থাৎ π/2 যেটা আসবে সেটা হচ্ছে পোলাপান 10 থিটা। এটা আমরা বুঝে গেছি যে π/2 যেটা আসবে সেটা হচ্ছে 10 থিটা। সো এইটুকু আমাদের জানলেই হবে। তাহলে এখন যেটা কাজটা আমাদের করতে হবে, আমাকে করতে হবে ভাইয়া, যে অর্ধেক যে পদগুলো আছে, বাকি যে অর্ধেক পদগুলো আছে তাদেরকে এই 10 থিটার মাধ্যমে ভাঙতে হবে। মানে π/2 যেহেতু 10 থিটার ভ্যালু, তাই 10 থিটার মাধ্যমে ভাঙতে হবে। মনে থাকবে পোলাপান, মাথায় রাখতে হবে। এবং দেখো যে ধারাটা আছে সেই ধারাতে 10টা পদ, ভাইয়া বলছিলাম 10টা পদ থাকলে কি হয়, ভাঙতে হয় আমাদের, আসলে পুরো ধারাটাই বিস্তৃতি করতে হয়। একদম কিউট অঙ্ক ভাইয়া, তাই না? পারফেক্টলি কিউট ম্যাথ, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো আমাদের যে ধারাটা আছে বা প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড যেটাই বলো, সেই ধারাটা হচ্ছে cot 3 থিটা, cot এখানে ডিগ্রি দিছে, ডিগ্রি হবে না, cot 5 থিটা, cot 7 থিটা, cot
9 থিটা এইটুক থাকুক, আর পরেরগুলা হচ্ছে গিয়ে কট 11 থিটা, মানে বিজোড়, এই তো বুঝতেইছো, কট 13 থিটা, কট 15 থিটা, কট 17 থিটা, কট 19 থিটা, 19টা পর্যন্ত, তাই না? তো তুমি যদি গুণে দেখো ভাইয়া, এখানে যদি তুমি গুণে দেখো টোটাল 10টা পদ, তুমি দেখো থিটা থেকে 19 থিটা পর্যন্ত টোটাল কয়টা পদ ভাইয়া? 10টা পদ। ঠিক আছে পোলাপান, এখন টোটাল যে 10টা পদ ভাইয়া তুমি কি করবা? ভাইয়া যে কাজটা করবা, তুমি প্রথম 5টা পদকে যেমন আছে তেমনই রাখবা, পরের যে 5টা পদ আছে তাদেরকে তুমি চেঞ্জ করবা, তাই না ভাইয়া? ওই যে দেখো বলছিলাম যে যতগুলো পদ থাকবে অর্ধেককে ঠিক রাখবো, বাকি অর্ধেককে চেঞ্জ করব। তাহলে পরের 5টা পদকে তুমি চেঞ্জ করে ফেলবা, আর পরের 5টা পদকে তুমি যদি চেঞ্জ করে ফেলো ভাইয়া, পরের 5টা পদকে তুমি যদি চেঞ্জ করে ফেলো তাহলে দেখি তো কত আসে ভাইয়া। প্রথম 5টা পদ যেমন আছে তেমনই থাকুক, পরের 5টা পদ মানে 11 থিটা থেকে, দেখো 11 থিটাকে ভাইয়া লেখা যায় 10 থিটা প্লাস থিটা। এই যে দেখো প্রথম 5টা পদ যেমন আছে ঠিক থাকুক, 11 থিটা থেকে তুমি চেঞ্জ করা শুরু করবা। তাহলে দেখো এই যে 11 থিটাকে লিখতে পারি 10 থিটা প্লাস থিটা, 13 থিটাকে লিখতে পারি আমরা 10 থিটা প্লাস 3 থিটা। সবগুলোকে 10 দিয়ে ভাঙতে হবে, 10 থিটা দিয়ে ভাঙতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া, কারণ হচ্ছে গিয়ে ভাইয়া 10 থিটা মানে হচ্ছে পাই বাই 2, তাই না পোলাপান? 10 থিটা মানে হচ্ছে পাই বাই 2। তাহলে দেখো জনগণ, দেখো 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 তাড়াতাড়ি দেখো, এই যে দেখো পরের যে 5টা পদ আছে, পরের 5টা পদকে খুব ইজিলি ভাঙো। এখন দেখো এই যে 5টা পদ, এই যে 5টা পদ, এদেরকে তো 10 থিটা দিয়ে ভাঙছি। এখন দেখো এই প্রত্যেকটা 10 থিটা মানে আসলে কি? প্রত্যেকটা 10 থিটা মানে পাই বাই 2 না? প্রত্যেকটা 10 থিটা মানে কি? পাই বাই 2 না? বলো আমাকে ভাইয়া, বলো তুমি বুঝো নাই? প্রতিটা 10 থিটা মানে আসলে কি ভাইয়া বলো দেখি? পাই বাই 2। কারণ ভাই আপনি তো একটু আগে দেখে আসছেন যে 10 থিটা মানে পাই বাই 2, মানে এরকম কোনো রাশি থাকলে আগে পাই বাই 2 এর মানটা বের করে নিবা। বুঝতে পেরেছো? তাহলে 10 থিটা মানে হচ্ছে পাই বাই 2। তাহলে দেখো এই যে প্রথম যে 5টা পদ, ওদেরকে তো যেমন আছে তেমনই রাখবো। ওদেরকে আমি এভাবে ডট ডট দিচ্ছি দেখে তোরা আবার পরীক্ষাতে ডট ডট দিস না, তোদের কিন্তু পরীক্ষাতে লিখতে হবে ভাইয়া, ঠিক আছে? তো দেখ এইটাকে, এটা কোন চতুর্ভাগে? পাই বাই 2 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগ? পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে গিয়ে দ্বিতীয় চতুর্ভাগ। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ মানে অল স্টুডেন্ট মানে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ। তাহলে ট্যানটা কি হবে বা কটটা কি হবে ভাইয়া? নেগেটিভ হবে। অর্থাৎ এই যে কট পাই 10 থিটা প্লাস থিটা, এটা হচ্ছে গিয়ে ভাইয়া নেগেটিভ হবে। এবং যেহেতু পাই বাই 2 আছে, কট কি কটে থাকবে না ট্যান হয়ে যাবে ভাইয়া? বলেন দেখি। কট হয়ে যাবে ট্যান। তাইলে ভাইয়া এইটা হবে হচ্ছে গিয়ে ট্যান থিটা, তবে একটা সামনে কি থাকবে? মাইনাস। আবার এটাও হয়ে যাবে মাইনাস 3 থিটা, এটা হয়ে যাবে মাইনাস 5 থিটা, এবং পরেরটা হয়ে যাবে মাইনাস 7 থিটা, এবং লাস্টেরটা যেটা সেটা হয়ে যাবে মাইনাস 9 থিটা। মানে হচ্ছে সবগুলো মাইনাস হবে আর কি আলটিমেটলি, কারণ দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু। এখন তুমি আমার একটু বলো, এখন তুমি আমার একটু বলো ভাইয়া এটা বুঝছো কিনা? এখন তুমি আমাকে একটু বলো ভাইয়া বুঝছো কিনা? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ভাইয়ারা, নিশ্চয়ই তুমি বুঝে গেছো ভাইয়ারা, আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা এই তো নাফিসা লিখছে মাইনাস হবে সব, এই যে দেখেন মাইনাস হয়ে গেছে সব, দেখছেন কত ইজি। মানে এগুলো করানো মানে তোদের আসলে অসম্মান করা, বাট তোরা বুঝছিস নিশ্চয়ই, তাই না? এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, তোরা এমনিই পারবি, তাই না ভাইয়ারা? বল এইবার ভাইয়ারা একটু বলেন দেখি, একটু বলেন দেখি, এই যে ডট ডট আপনি দিলেন এখানে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে কট থিটা, এখানে কি কি ছিল ভাইয়া বলেন দেখি? এখানে ছিল হচ্ছে কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, আর কট 7 থিটা, আর লাস্টে যেটা ছিল কট 9 থিটা। এখন তুমি আমাকে বলো এই যে 5টা পদ এখানে ছিল, এখানেও তো 5টা ট্যান আসছে। এখন তুমি আমাকে বলো একটা জিনিস তুমি বুঝো কিনা, যে কট 10 থিটা মানে আসলে কি? 1 বাই কট থিটা। 10 থিটা মানে আসলে কি? 1 বাই কট থিটা। তাহলে দেখো এটা তো তুমি জানো, এটা তো তুমি জানো। তাহলে ভাইয়া 10 থিটা আর কট থিটা যদি গুণ হয় রেজাল্টটা কত আসে ভাইয়া বলো দেখি? 10 থিটা আর কট থিটা যদি গুণ হয় রেজাল্টটা আসবে 1। 10 থিটা
আর কট থিটা যদি গুণ হয়, পরস্পর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত দেখে রেজাল্ট আসবে 1। তাহলে আল্লাহর কি কুদরত দেখো ভাইয়া, আল্লাহর কি কুদরত, কট থিটা ট্যান থিটা কাটাকাটি, কট 3 থিটা ট্যান 3 থিটা মানে 1 কাটাকাটি, কট 5 থিটা ট্যান 5 থিটা কাটাকাটি, কট 7 থিটা ট্যান 7 থিটা কাটাকাটি, কট 9 থিটা ট্যান 9 থিটা এইটাও কাটাকাটি। তাহলে সবই যখন কাটাকাটি চলে যায় খালি থাকে 5টা মাইনাস। ভাইয়া 5টা মাইনাস মানে আসলে কি, রেজাল্টও আমার আসবে -1। আর এইটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে চাইছিল ভাইয়া, এইটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে চাইছিল, অর্থাৎ এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমার বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। বলেন তো ভাইয়া বুঝছেন কিনা আপনি, দেখেন তো ভাইয়া বুঝছেন কিনা। এই অঙ্কটা ভাইয়া 4 মার্কের জন্য অবশ্যই আসবে। ভাইয়া বুঝছেন কিনা বলেন, যদি বুঝে থাকেন ভাইয়া আপনার বন্ধুদের মাঝে মেনশন দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন এই ক্লাসটা, যেহেতু আমাদের গ্রুপটা এখনো খুব ছোট, পারলে আমাদের এই গ্রুপটাতে ইনভাইটও দিতে পারেন আপনি, ঠিক আছে ভাইয়া, বন্ধুদের চাইলে ইনভাইট দিতে পারেন। এইবার আসেন ভাইয়া, বড় প্রসেস তো আপনি দেখাইলেন, তাহলে ভাইয়া এখন শর্ট ট্রিক্সটা একটু বলেন ভাইয়া কীরকম। শর্ট ট্রিক্সটা দেখেন একটু, কয়েকটা পদ এইখানে, কয়েকটা ধারা একটু দেখেন, এগুলো অ্যাডমিশনে লাগবে শর্ট ট্রিক্সগুলো দেখেন। কখনো যদি এরকম হয় যে tan থিটা tan 2 থিটা tan 3 থিটা ... tan 2n মাইনাস থিটা 2n মাইনাস 1 ইন্টু থিটা, এরকম যদি কোনো রাশি থাকে, বা কটেও যদি এরকম রাশি থাকে, যেইখানে 4n থিটা ইজ ইকুয়ালস টু পাই যদি হয়, যেমন এখানে হচ্ছে 20 থিটা ইকুয়ালস টু পাই ছিল, যেমন এই অঙ্কটার দিকে তাকাও, 20 থিটা ইজ ইকুয়ালস টু পাই ছিল, 20 থিটা ইজ ইকুয়ালস টু পাই, ঠিক তেমনি এখানে 4n থিটা ইজ ইকুয়ালস টু যদি পাই থাকে, মানে 20 থিটা কি 4n বা 4 এর গুণিতক না, 4 এর গুণিতক না, মানে যদি 4 এর গুণিতক হয় 20 থিটা ইজ ইকুয়ালস টু পাই মানে কি 4 এর গুণিতক ইনটু থিটা ইজ ইকুয়ালস টু পাই, এরকম যদি হয় এবং ধারাটা যদি থিটা 2 থিটা 3 থিটা মানে স্বাভাবিক ধারা হয়, তাইলে রেজাল্টটা হবে 1। চোখ বন্ধ করে রেজাল্টটা কত আসবে, 1 আসবে, ঠিক আছে। কিন্তু ভাইয়া আমাদের তো থিটা 2 থিটা 3 থিটা এরকম নাই, আমাদের আছে থিটা 3 থিটা মানে বিজোড় গুণিতক। তাহলে এটার জন্য তো নিশ্চয়ই এই প্রথমটা নিশ্চয়ই আমাদের ম্যাথের জন্য প্রযোজ্য হবে না। এই জন্য দেখো, যখন স্বাভাবিক ধারা থাকবে তখন রেজাল্ট আসবে 1, কিন্তু যখন বিজোড় ধারা থাকবে তখন রেজাল্ট আসবে -1। আমরা একটু পরে দেখবো আর কি। দেখো এবার আসো যে ভাইয়া এটা তো বুঝলাম প্রথমটা, এখন দেখো যদি 2 এর গুণিতক হয়, 20 থিটা তো 2 এর গুণিতক, অবশ্যই 2 এর গুণিতক যদি হয়, 2 এর গুণিতক যদি হয় এবং স্বাভাবিক ক্রম যদি হয়, ওই আগের মতোই স্বাভাবিক ক্রম যদি হয়, তাইলে যেটা আসবে সেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n - 1, অর্থাৎ এটা প্লাসও রেজাল্ট আসতে পারে মাইনাসও রেজাল্ট আসতে পারে, ডিপেন্ডস অন যে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালুটা কত, ধারা যে ক্যালকুলেট করতে করতে n এর মানটা কত তার উপরে ডিপেন্ড করবে। যেমন থিটা 2 থিটা এইভাবে ক্যালকুলেট করতে করতে ধরো 19 থিটা, tan 19 থিটা হচ্ছে লাস্ট, তাহলে tan 19 থিটাকে তুমি কি লিখতে পারো, 20 - 1 লিখতে পারো, অর্থাৎ n এর ভ্যালু হবে 20, তো n এর ভ্যালু 20 বসাইলে অ্যান্সার তুমি পেয়ে যাবে। আবার দেখো এই যে একই জিনিস এটার জন্য প্রযোজ্য, ঠিক আছে, এটার জন্য প্রযোজ্য, ঠিক আছে। এখন দেখো 3 নাম্বার যেটা দেখো, এগুলা কিন্তু অ্যাডমিশনের জন্য ভাই ইম্পর্টেন্ট, শর্ট ট্রিক্সগুলো একটু ট্রিক্সগুলো বুঝে নাও। দেখো 2n থিটা ইকুয়ালস টু পাই, এটা যদি হয় আগের মতোই যে 2 এর গুণিতক হইতে হবে আর কি, 2 এর গুণিতক যদি হয় এবং বিজোড় পদ যদি হয়, এই যে আমাদের মতো বিজোড় যদি পদ হয়, থিটা 3 থিটা 5 থিটা 2n - 1 ইন্টু থিটা এরকম যদি হয়, 2n - 1 ইন্টু থিটা এই টাইপের যদি হয়, যেমন এখানে n এর ভ্যালু কত আমরা যদি ক্যালকুলেট করি, এটা তো 20 থিটা ছিল, 20 থিটা ইজ ইকুয়ালস টু পাই ছিল, 20 থিটা ইজ ইকুয়ালস টু পাই ছিল, তো n এর মান কত 10, n এর মান 10, 2n পাই যদি গুণিতক চিন্তা করি, n এর মান 10, তাহলে 10 যদি হয় এরকম যদি হয়, তাহলে দেখো কি বলছে যে এই রাশি যদি থাকে, এই যে আমাদের বেলায় যেরকম কট 2n - 1 যদি লাস্টের পদটা হয়, n এর মান যেহেতু 10 ছিল, তাহলে 20 - 1 মানে 19, এটা 19 আমাদের ম্যাথের জন্য, এই যে দেখো 19 মানে আমাদের এই যে ধারাটা এটা আসলে 3 নাম্বারের সাথে মিলে যাচ্ছে, এই যে এটার সাথে মিলে যাচ্ছে। এটা যদি হয় অ্যানসারটা হবে হচ্ছে 1/-1 হোল টু দি পাওয়ার n - 2। তো আমাদের বেলায় n এর মান যেহেতু 10 ছিল, তাহলে আমাদের বেলায় রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে -1 টু দি পাওয়ার 5, -1 টু দি পাওয়ার 5 মানে আসলে তো 1ই ভাইয়া, তাই দেখো আমাদের রেজাল্টে কিন্তু 1 আসছে। অর্থাৎ যখনই তুমি মানে তোমার যখনই এরকম কোনো ধারা থাকবে, তুমি নগদে
এইভাবে মিলানোর চেষ্টা করবা। এইভাবে যদি মিলাও তোমার এত বড় প্রসেস করতেই হবে না, এত কিছু করতেই হবে না, তুমি অ্যাডমিশনে ডিরেক্ট অ্যান্সার বসাই দিতে পারবা। ভাই আমি আবারও বলি 4n পাই যদি হয় তাহলে তো 1ই আসবে, 2n পাই যদি হয় তাহলে একটু প্যাচ আছে। কীরকম প্যাচ? যদি স্বাভাবিক ধারা হয় -1 টু দি পাওয়ার n - 1, আর যদি বিজোড় ধারা হয় তাহলে এই যে টেন থাকলে কি হবে মাইনাস, আর কট থাকলে কি হবে আলাদা আলাদা। আর যদি একই জিনিস হয় কিন্তু এখানে 2n-1 না, 2n-1 এর জায়গায় n-1 যদি থাকে তাহলে যেটা হবে রেজাল্টটা হবে নগদে 1। অর্থাৎ এখানে যদি তোমার 9 থিটা থাকতো, 19 থিটার জায়গায় যদি 9 থিটা থাকতো, 9 থিটা থাকতো, 9 থিটা থাকতো, তাহলে রেজাল্ট ডিরেক্ট 1 বসায় দিতা। বুঝতে পেরেছো? এন কি ভাইয়া? এন হচ্ছে যে এটারে ভাঙলে যে যেই জিনিসটা আসে, যেমন আমাদের বেলায় এন হচ্ছে এইটা 10, ঠিক আছে? এন হচ্ছে 10। তো এন তো বুঝতেছো, এই যে 2 দিয়ে ভাগ করে যে গুণিতকটা পাবা সেটা হচ্ছে এন। সো আশা করি তুমি এই প্রসেসটা খুব ইজিলি বুঝতে পেরেছো, এই ট্রিক্সগুলো খুব ইজিলি বুঝতে পেরেছো। এই ট্রিক্সগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে পোলাপান? সুপার ইম্পর্টেন্ট। একটু কাইন্ডলি এই ট্রিক্সগুলো নোট ডাউন করে নাও, একটু কাইন্ডলি এই ট্রিক্সগুলো নোট ডাউন করে নাও ভাইয়া, একটু কাইন্ডলি এই ট্রিক্সগুলো নোট ডাউন করে নাও ভাইয়া। খুবই সোজা, খুবই ইজি, এই ট্রিক্সগুলো কাইন্ডলি নোট ডাউন করে নাও। যদি এগুলো নোট ডাউন করতে পারো তাহলে চলো আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। চলো বাকিরা সবাই বুঝছো কিনা বলো, বাকিরা সবাই বুঝছো কিনা বলো। ওকে ওকে ওকে, এটা শর্টে কিভাবে করবো? এই যে দেখো শর্টে আমি এখানে দিয়ে দিছি, এইগুলাই হচ্ছে শর্ট ট্রিক্স। এগুলো যদি বুঝে থাকো তাহলে খুবই ইজিলি পারবা আর কি। চলো এইবার চলো লাস্ট ম্যাথ আজকের ক্লাসের সেই লাস্ট অঙ্কটাতে আমরা চলে যাব, ঠিক আছে? লাস্ট অঙ্কটা এইটা হচ্ছে তোমাদের জন্য আমি একটু এইচডব্লিউ দিতে চাই, ঠিক আছে? এটা দেখো খুব ইজিলি পারবা। দেখো থিটা ইজ ইকুয়ালস টু π/36 আছে। ভাইয়া একটু আগে কি করলেন আপনি? আপনি বললেন যে π/2 বানাইতে হবে। তাহলে আপনি যে কাজটা করবেন, এটা আমি তোমাদের এইচডব্লিউ দিব, বাট কেমনে করে এটা একটু বুঝাই দিই। দেখো থিটা আছে হচ্ছে গিয়ে π/36, তাহলে আপনি যে কাজটা করবেন আপনাকে π/2 এর মান বের করবেন। তাহলে কত দিয়ে গুণ করবেন? 18 দিয়ে গুণ করবেন। তাহলে 18 থিটা ইজ ইকুয়ালস টু π/2। অর্থাৎ তুমি প্রথমে এখানে পদ সংখ্যাগুলো লিখবা। তুমি যদি এখানে দেখো পদ সংখ্যা হচ্ছে 12টা, তাই না? 3 4 5 6 7 8 যে কটা হোক 12টাই হবে আই গেস। সো 12টা যেহেতু এখানে পদ সংখ্যা, এখানে যেহেতু পদ সংখ্যা 12টা বা 13টা এরকমই আর কি, 13টা হবে আই গেস, 13টা। হ্যাঁ, তো তুমি যে কাজটা করবা প্রথম অর্ধেককে সেম রাখবা, পরের অর্ধেকগুলোকে এই 18 থিটা এর সাথে কম্বিনেশন নিবা, যাতে করে পরেরগুলোকে তুমি কি করতে পারো, পরেরগুলোকে তুমি হচ্ছে গিয়ে কজে কনভার্ট করতে পারো। আর যখনই পরেরগুলোকে কজে কনভার্ট করতে পারবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি আসবে? 1 আসবে। তা তো নিশ্চয়ই তুমি বুঝে গেছো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি আসবে বলো তো দেখি? 1 আসবে। এটা তো নিশ্চয়ই তুমি বুঝে গেছো ভাইয়া, তাই না? ঠিক বলছি না ভাইয়া বলো? যদি বুঝে যাও তাইলে ভাইয়ারা বলো দেখি এইটার অ্যান্সার, যেহেতু এটা পদ সংখ্যা কত আসবে ভাইয়া বলেন দেখি? পদ সংখ্যা আসবে হচ্ছে গিয়ে টোটাল 8 8 আর 5 13, 13টা আসবে পদ সংখ্যা এখানে যেহেতু। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে এটার অ্যান্সারটা যেটা আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 12/2 প্লাস মধ্যপদ। পদ সংখ্যা বের করলে বোঝা যায়। ওই যে তুমি এই ট্রিক্সটা খাটাইতে পারো ডিরেক্ট, তুমি হচ্ছে গিয়ে এই ট্রিক্সটা ডিরেক্ট কিন্তু খাটাইতে পারো। হ্যাঁ, এটা খাটাইতে পারো। সো এটা দিয়ে আর কি করা যায়, ঠিক আছে? ওই যে দেখো একজন অলরেডি লিখে ফেলেছে নাফিস আবির যে ভাই 13/2 হবে অ্যান্সার। না 13/2 হবে অ্যান্সার না ভাইয়া, মানে 12/2 প্লাস মধ্যপদ। এখন মধ্যপদ কত হবে এটা তো তুমি জানো না, এটা তোমাকে জানতে হবে আর কি। বুঝতে পেরেছো পোলাপান? আমাদের এই ক্ষেত্রে মধ্যপদ তো বুঝতেই পারতেছো যে আমাদের হচ্ছে 45 আসবে, এই জন্য তুমি হয়তো বা লিখতে পারতেছো, বাট সবসময় তো হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো নাফিস? আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। এইবার চলো তাহলে এইটা তোমাদের এইচডব্লিউ থাকুক, তোমরা একটু কাইন্ডলি এটা বাসায় করবা। আমি তো বুঝিয়ে দিলাম যে যতগুলো পদ থাকবে π/2 এর গুণিতক বা 18 থিটার কম্বিনেশন ভাবে লিখবা, লাস্টারগুলোকে প্রথমগুলোকে ঠিক রাখবা, তাহলেই হবে ভাইয়া। বুঝতে পেরেছো নিশ্চয়ই পোলাপান? আশা করি তুমি বুঝতে পেরেছো ভাইয়া, খুব ইজিলি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সো এই কোশ্চেনটা একটু বাসায় সলভ করবা, আর এইটা তোমাদের জন্য একটু বাসায় দিয়ে দিলাম, এটাও সলভ করবা, ঠিক আছে? এই দুইটা প্রবলেম একটু বাসায় সলভ করে ফেলবেন পিচ্চিরা। সো এই তো প্রথম ক্লাস এখানেই সমাপ্ত।
আমি চেষ্টা করছি আপনাদের জন্য যতটা ইজিলি বোঝানো যায়, এবং আজকে যত বেসিক ক্লাস ছিল খুব আমরা একটু ভালোই স্পিডে টানছি, বাট আশা করি তুমি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। নোটগুলো একটু পরে আপলোড দেওয়া হবে। সো যদি আমি তোমাদের বুঝায় থাকি, তো একটা রিকোয়েস্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে যে যদি বুঝায় থাকে, আমাদের এই গ্রুপটা তো নতুন, সো পারলে তোমরা এই গ্রুপে বন্ধুদের ইনভাইট দিও, যাতে করে আমাদের এই গ্রুপটা বড় হয়। আর পারলে নোট যেটা করছো তোমরা আজকে, এই নোটটা পাবলিশ করে দিও যদি তুমি আমার এই ক্লাস থেকে উপকৃত হও। ঠিক আছে, দেখা হবে আবার ইনশাল্লাহ মঙ্গলবার দিনের ক্লাসে। সো আমাদের এইটাই টোটাল 9টা ক্লাস লাগবে, 9 থেকে 10টার মধ্যেও ইনশাল্লাহ হয়ে যাবে। রবি, মঙ্গল, বৃহস্পতি, প্রতিদিন রবি, মঙ্গল, বৃহস্পতিতে 9:30 বাজে আমি চলে আসবো এই গ্রুপে। তোমরাও রেডি থাইকো, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। দেখতে দেখতে বলো তোমাদের কেমন লাগলো? আচ্ছা, অনেক ইজি হয়েছে ভাই। অ্যান্ড ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। হোপফুলি আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ জনগণ, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, টাটা।